জীবনমোহন বাবু রোজ রাতে তার ঘরের মধ্যে কার উপস্থিতি অনুভব করতেন? কেই বা রাতের বেলা তার ঘরে প্রবেশ করত? তার উদ্দেশ্যই বা কি? হঠাৎ করে কেনই বা খুন হতে হয় জীবনমোহন বাবুকে? নিখিলেশ কি পারবে এই সকল রহস্যের সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। সকালটা আজ সুন্দরভাবেই শুরু হয়েছিল। সকালে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাওয়ায় আমি নিজেই ব্যালকনির কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রোদের আলোটা যখন এসে ব্যালকনির উপরে প্রথম পড়ল, তখন দেখি নিখিলেশ উঠে পড়েছে। তা আমায় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে এসে বলল, কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠে পড়লে যে? আমি নিখিলেশের কথায় সামান্য হেসে বললাম, আরে তেমন কিছু নয়, এমনি ঘুমটা রাতের দিকে এসেছিল, তারপর ভোরবেলা ভেঙে যেতে আর শুয়ে থাকলাম না। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। নিখিলেশ এসে ব্যালকনিতে আমার পাশে দাঁড়ালো, তারপর বলল, কাল রাতে একবার দাসবাবু টেলিফোন করেছিলেন। পুলিশের একটা কেস রয়েছে, তবে কেসের ব্যাপারে যতটা শুনলাম তাতে আমার মনে হয় হাতে কেসটা নেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু পুলিশ কমিশনার যদি চাপ দেয় তাহলে বাধ্য হয়ে কেসটা নিতে হবে। তোমার নিজেরও তো এখন কোনো কেস নেই, তা নিয়ে নাও, তারপর না হয় দেখা যাবে। মন চাইছে না, বুঝলে তো, মন চাইছে না। কেমন যেন মনে হচ্ছে কোনো একটা কেস হাতে আসতে চলেছে, আর তাছাড়া এই কেসটায় তেমন কিছুই নেই। বাড়ির চাকর খুন করে জিনিসপত্র নিয়ে পালিয়েছে, এবার চাকরকে খুঁজে বার করতে হবে। আমি কি আর সাহায্য করতে পারি? সে কোথায় কোথায় যেতে পারে সেই সম্ভাব্য জায়গাগুলোর কথা পুলিশকে আগেই বলে দিয়েছি। তার বাইরে আমার আর কিছু করার নেই। আমি তো তার পিছনে ছুটতে যাব না, তাই না? আমারও কেমন জানি কাল থেকেই মনে হচ্ছিল কোনো একটা বিপদে আমরা আবার পড়তে চলেছি। আসলে স্বপ্নের সাথে যে আমাদের বাস্তব জীবনের একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, সেটা একটা বইতে পড়েছিল। নিখিলেশ আমার কথায় হো হো করে হেসে উঠে বলল, এই বড় সমস্যা, বুঝলে? বইতে যা লেখা থাকে তার সবকিছুই তোমরা চট করে বিশ্বাস করে ফেলো। যেটা লেখা থাকে সেটাকে কখনো ব্যবহার করে দেখার চেষ্টা করো না, কিংবা তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে দেখো না যে আসলে যা লেখা আছে তা কি সত্যি না সমস্তটাই মিথ্যে। শুধু শুধু বইতে মিথ্যে কথা লিখতে যাবে কেন? এই ব্যাপারটা তোমায় এখন এভাবে আমি বোঝাতে পারবো না, পরে অন্য কোনো এক সময় বলবো। তবে এটুকু জেনে রেখো, তুমি যেটা সত্যি বলে ভাবছো সেটা অন্য কারোর কাছে মিথ্যে হতেই পারে, আবার অন্য কারোর মিথ্যে তোমার কাছে এসে সত্যি হয়ে যেতে পারে। ব্যাপারটা তেমনই যে লিখেছে সে সত্যি ভেবেই লিখেছে, অথচ সেই সত্যিটা সবার জন্য নাও হতে পারে। নিখিলেশ মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে যার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারি না। আজও এমন একটা কথা বলে মাথার ভেতরটা গোলমাল পাকিয়ে দিচ্ছিল। কিন্তু নিখিলেশের কথা বেশিক্ষণ শুনতে হলো না। ততক্ষণে রামদয়াল বোধহয় ঘুম থেকে উঠে পড়েছিল। ব্যালকনির কাছে এসে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে একবার গলা খাঁকড়িয়ে বলল, দাদা বাবুরা, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। তারপর চা নিয়ে আমরা ব্যালকনির সামনেই দুটো চেয়ার টেনে বসলাম। এ কথা ও কথা চলতে চলতে কখন যে সময় পেরিয়ে গেল। এক ভদ্রলোক এসে আমাদের বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকলেন। নিখিলেশের ঘরে আমি আর নিখিলেশ এক মনে বসে বসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন। একটু আগেই বৌঠান আমাদের জন্য চা দিয়ে গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে নিখিলেশ একটা সিগারেট ধরালো। তারপর সেই সিগারেটের একটা লম্বা টান দিয়ে বলল, তুমি কি কিছু বুঝতে পারলে অমরজিৎ? ভদ্রলোক এতক্ষণ ধরে আমাদের যা বলে গেলেন তার সমস্ত কিছু যে আমি বুঝতে পেরেছি তা কিন্তু এখনো মনে হচ্ছে না। নিখিলেশের কথায় আমিও একটু চিন্তিত হলাম, কারণ একটু আগে আমাদের কাছে এক ভদ্রলোক এসে যে কথা শুনিয়ে গেলেন তা আসলে সত্যি না মিথ্যে সে কথাটাই আমরা এখনো বিশ্বাস করতে পারিনি। এমন একটা অদ্ভুত কথা যে সেটা বিশ্বাস করার মতো কোনো কারণই থাকতে পারে না। নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, শুধু একটা ব্যাপার আমি কিন্তু বুঝতে পারছি, ভদ্রলোক যে কোনো একটা বিপদে রয়েছেন সেই কথাটা তো সত্যি, আর তার বাড়িতে যে একটা খুন হয়ে গেছে, আর সেক্ষেত্রে তো তুমি পুলিশের কাছ থেকেও ব্যাপারটা জানতে পারবে। তিনি তো আর শুধু শুধু মিথ্যা কথা বলবেন না। মিথ্যে কথা তিনি বলবেন না সেটা আমি জানি, কিন্তু তিনি যা বলে গেলেন তার সবকিছুই তো তুমি শুনতে পেলে। রাতের বেলা তার ঘরের মধ্যে কেউ একটা এসে ঢুকেছে, কিন্তু তার ঘরের দরজা সকালে ভেতর থেকে বন্ধ।
তাহলে বন্ধ ঘরের মধ্যে কেউ যদি একটা এসে ঢোকে, তার কোনো মোটিভ থাকবে না, আর শুধু শুধু সেই কাজটা করতে যাবেই বা কেন? আরও একটা ব্যাপার, যে ভদ্রলোক মারা গেছেন সে কিন্তু ওই বাড়িতে ওই ঘরেই ছিলেন যে ঘরে এই ভদ্রলোক থাকেন। কিন্তু কেসটা কিছুতেই মাথায় ঢুকছে না নিখিলেশ। একটা কাজ করা যাক, ভদ্রলোক তো তার বাড়ির ঠিকানা দিয়েই গেলেন, কাল একবার ভদ্রলোকের বাড়িটা ঘুরে আসি না হয়। টেলিফোন নাম্বার তো তোমার কাছে রয়েছে। নিখিলেশ হাতের সিগারেটটা শেষ করলো। সিগারেটের অবশিষ্ট অংশটা টেবিলের একপাশে রেখে দিয়ে নিখিলেশ তারপর বলল, ব্যাপারটার মধ্যে যে একটা অদ্ভুত কোনো রহস্য রয়েছে সেটা বোঝা যাচ্ছে। তবে দুটো জিনিস হতে পারে, হয় এই কেসে এমন একটা কিছু বেরিয়ে আসবে যা এর আগে আমরা কখনো দেখিনি কিংবা ভাবতে পারিনি, আর তা না হলে এদের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে। একটা কথা তুমি লক্ষ্য করেছিলে? যখনই রাতের কথা ওই ভদ্রলোক বলছিলেন তখনই কেমন যেন একটা ভয় দেখা যাচ্ছিল তার চোখে। কিছু একটা নিখিলেশ বলতে যাচ্ছিল, তার আগে আমাদের ঘরে এসে ঢুকলো বৌঠা। চায়ের কাপ তুলে নিতে নিতে বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? সকালে যে ভদ্রলোক এলেন তিনি যে একটা সমস্যা নিয়ে এসেছেন সেটা বুঝতে পারছিলাম, আর চা দিতে এসে তোমাদের কিছু কথা শুনেছি। তবে আসল ব্যাপারটা কি বলো তো? বৌঠান কথা বলতে বলতে চায়ের কাপ একপাশে রেখে আমাদের পাশের যে শূন্য চেয়ারটায় সেই ভদ্রলোক একটু আগে পর্যন্ত বসেছিলেন সেটায় বস। তারপর নিখিলেশের দিকে তাকিয়ে রইল কৌতূহলী চোখে। নিখিলেশ একটু গলা খাঁকড়িয়ে দুটো হাত মাথার পেছনের দিকে রেখে বলল, অমরজিৎ, তুমিই বরং ব্যাপারটা খুলে বলো, আমিও শুনি, তাহলে আমারও একবার ব্যাপারটা বোঝা হয়ে যাবে, বুঝলে? যদি তুমি কোনো কিছু বলতে ভুলে যাও তাহলে সেটা না হয় আমি মনে করিয়ে দেব। বৌঠান আমার দিকে তাকিয়ে রইল। আমি বলতে শুরু করলাম, আসলে সকালে সেই ভদ্রলোক আসার পর থেকে পরপর যা কথাবার্তা হয়েছিল সেটাই আমি বৌঠানকে বলে চলেছিলাম। পাঠকের সুবিধার জন্য আমি ব্যাপারটা এখানে লিখে রাখছি। সকালে ভদ্রলোক যখন এলেন তখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। তিনি নিচ থেকে আমাদের দুজনকে দেখতে পেয়ে আমাদের উদ্দেশ্য করেই বললেন, আচ্ছা, এইটা নিখিলেশ বাবুর বাড়ি তো? ওই গোয়েন্দা নিখিলেশ রায়? আপনি ঠিক বাড়িতেই এসেছেন মিস্টার। মনে হচ্ছে আপনি নিখিলেশ বাবুই। আমি যদি ভুল না করি, আর আপনার পাশের ওইজন আপনার সহকারী বন্ধু অমরজিৎ বাবু, তাই না? নিখিলেশ আর কিছুই বলল না, তার বদলে বলে উঠল, হ্যাঁ, আপনি ঠিক বাড়িতেই এসেছেন। একটা কাজ করুন, আপনি নিচের দরজা খোলা রয়েছে, সেখান থেকে চলে আসুন। দেখবেন নিচে একটা লোক রয়েছে, তাকে বলে আসবেন আপনার জন্য এক কাপ চা ওপরে পাঠিয়ে দিতে। ভদ্রলোক নিচের দিক দিয়ে ভেতরে ঢুকতেই নিখিলেশ বলে উঠল, অমরজিৎ, তোমায় বলেছিলাম না, আমার কেমন যেন মনে হচ্ছে হাতে একটা কেস আসতে চলেছে, আর এটাই বোধ হয় সেই কেসটা। তাহলে তোমার হাতে আবার কেস এসেই গেল? হ্যাঁ নিখিলেশ, চলো ঘরে গিয়ে বসি। কিন্তু ভদ্রলোক এত সকাল সকাল এলেন কি করে? ভদ্রলোক পায়ে হেঁটে এসেছেন, তার মানে ভদ্রলোক কাছাকাছি কোথাও থেকে ভোরবেলা বেরিয়ে পড়েছেন। আমরা আজ অনেক সকালে উঠেছি, তার মানে ভদ্রলোককে আরও সকালে উঠতে হয়েছে। এর দুটো মানে হতে পারে, তিনি আমার বাড়িতে আসার জন্য শেষ রাত্রের দিকে বেরিয়ে পড়েছেন, আর না হলে তিনি কাছাকাছি কোথাও থাকেন। কাছাকাছি কোথাও থাকলেও আমাদের বাড়িটা যে ঠিকভাবে তিনি চেনেন না সেটা কিন্তু মনে হচ্ছে। ওই কারণেই প্রথম সম্ভাবনাটার কথা বললাম। এখন চলো, ভদ্রলোকের কাছ থেকে না হয় সবকিছু জানা যাক। আমরা নিখিলেশের ঘরে এসে বসতে একটু পরেই রামদয়াল জীবনমোহন বাবুকে নিয়ে আমাদের ঘরের সামনে এসে দাঁড়াতেই নিখিলেশ বলে উঠল, রামদয়াল, ওনাকে ভেতরে আসতে দাও, আর তুমি গিয়ে এক কাপ চা নিয়ে এসো। জীবনমোহন বাবু, ভেতরে এসে বসুন। জীবনমোহন বাবু ঘরের পর্দা ঠেলে যখন ভেতরে ঢুকলেন তখন তাকে প্রথমবার ভালোভাবে দেখতে পেলাম। তার পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি, নিচের দিকে সাদা রঙের ধুতি, তার চোখে একটা চশমা। সেই চশমাটা তার দুটো উজ্জ্বল চোখকে যেন আর একটু উজ্জ্বল করে চলেছে। তবে সেই উজ্জ্বল চোখের তলায় কিন্তু গাঢ় রঙের কালি। তার চোখের কালি দেখে মনে হচ্ছিল ভদ্রলোক যেন বেশ কয়েকদিন ভালোভাবে ঘুমোতে পারেননি কোনো একটা কারণে। নিখিলেশের সাথে থাকতে থাকতে তার এমন ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করতে আমি শিখে গিয়েছি। ভদ্রলোক যখন ভেতরে এসে নমস্কার করে চেয়ারের উপরে বসে নিজের চশমাটা খুলে রাখলেন তখন প্রথমেই তার চোখের কালিটা ভালো করে লক্ষ্য করলাম। ভদ্রলোকের বয়স মাঝ বয়সের চেয়ে সামান্য বেশিই হবে। ভদ্রলোক বললেন, নিখিলেশ বাবু,
আপনার কাছে আমি একটা অদ্ভুত সমস্যা নিয়ে এসেছি। জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন। আপনারও হয়তো মনে হতে পারে আমার চোখের ভুল কিংবা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সবটা না বলে আমি ঠিক শান্ত হতে পারছি না। আপনার কোনো চিন্তা নেই, আপনি আপনার সমস্ত কথাই বলতে পারেন। আমি আপনার মনের ভুল কিংবা মাথা খারাপের কথা ভাববো না। আপনার যা যা বলার আছে আপনি অমরজিতের সামনেই বলতে পারেন। এরপরই সেই ভদ্রলোক তার অদ্ভুত সমস্যার কথা বলা শুরু করলেন। ঠিকই আন্দাজ করেছিলেন, ভদ্রলোকের বাড়ি এখানে নয়, তবে এখানে তার চেনা ভদ্রলোক রয়েছেন, তার কাছেই তিনি এসেছেন। নিখিলেশের সাথে দেখা করার জন্যই তিনি কাল বিকেলে এখানে এসে পৌঁছেছেন, অথচ কোনো একটা কারণে নিখিলেশের কাছে আসতে পারেনি, তাই আজ সকাল সকাল চলে এসেছে। এভাবে নিজের সমস্ত কথা বলে তিনি আসল কথাটা বলতে শুরু করলেন। নিখিলেশবাবু, আমি জীবনমোহন সামন্ত, আসছি সেই সোনারপুরের কাছ থেকে। আমার এক চেনা মানুষের বাড়ি এখানেই কাছাকাছি রয়েছে। কাল রাতেই আমি তার বাড়িতে এসেছি, তবে ঠিক ঘোরার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আমি আসলে এসেছিলাম আপনার সাথেই দেখা করতে। তাহলে আজ এত সকালে এলেন কেন? দেরিতে আসলে তো সমস্যা ছিল না। আসলে ব্যবসার কাজ তো নিখিলেশবাবু, জমির ধান তোলার পর সেই ধান বিক্রি করা, এদিকে পাঠানো, তারপর আরো অনেক ঝক্কি। আজকের মধ্যেই আমায় বাড়ি ফিরতে হবে, বিকেলের মধ্যেই যেতে চাই, তাই তাড়াতাড়ি চলে এলাম। বেশ, তাহলে আর সময় নষ্ট করতে হবে না আপনাকে। আপনি বলুন আপনার আসল সমস্যাটা কি? জীবনমোহন বাবু বেশ কিছুক্ষণ চুপ করে থেকে একদম ভয় পাওয়া চোখে বলে উঠলেন, আমার ঘরে রাতের বেলা কেউ একটা এসে ঢুকছে নিখিলেশবাবু। রাতের বেলা আমি ঘুমোলেই কেউ আমার ঘরে এসে ঢোকে। প্রায় অনেক রাত পর্যন্ত ওইভাবে ঘরের মধ্যে কেউ একটা ঘুরে বেড়ায় নিখিলেশবাবু। তারপর কখন যে ঘর থেকে চলে যায় আমি তার কিছুই বুঝতে পারি না। ভদ্রলোকের কথায় আমি আর নিখিলেশ দুজনেই অবাক হলাম, কিন্তু নিখিলেশের মুখে কিন্তু সেই ভাবটা ফুটে উঠল না। সে একটু চিন্তিত হয়ে বলল, আচ্ছা জীবনমোহন বাবু, একটা কথা বলুন তো, আপনি যখন রাতে ঘুমোতে যান তখন কি আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকে? হ্যাঁ নিখিলেশবাবু, আমি নিজের হাতে দরজা ভিতর থেকে বন্ধ করে দিই। আর আমার স্পষ্টভাবে মনে থাকে, কারণ পরদিন সকালে যখন আমি ঘর থেকে বের হই তখন দরজা নিজের হাতে খুলে ঘর থেকে বের হতে হয় আমাকে। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী আছেন আর একটি কন্যা সন্তান রয়েছে। আমার কন্যার বয়স ওই 12-13 মতো হবে। এই সময় ভদ্রলোককে মাঝপথে থামিয়ে দিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা জীবনমোহন বাবু, আপনার স্ত্রী কিংবা কন্যা এরা কি কখনো আপনার ঘরে রাতের বেলা এসেছে? মানে আপনি যখন বুঝতে পারেন আপনার ঘরে কেউ রয়েছে তখন আপনি নিশ্চয়ই চিৎকার করেন। আসলে অনেক রাত পর্যন্ত আমায় কাজকর্ম করতে হয়, তারপর সে কাজ সেরে যখন আমি ঘুমোতে যাই তখন আর হুঁশ থাকে না। ঘুমের মধ্যে আমি বুঝতে পারি আমার ঘরে কেউ যেন ঢুকেছে, কিন্তু উঠে যে তাকে দেখবো কিংবা অন্য কিছু করব সে অবস্থা আমার আর থাকে না। আসলে আমার ঘুমটা বেশ গভীর কিনা, কিন্তু কেউ যে একটা চাপার সাথে কথা বলছে কিংবা আমার ঘরে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আমি কিন্তু বুঝতে পারি। জীবনমোহন বাবুর কথাটা কেমন যেন অদ্ভুত শোনালো। নিখিলেশ চারিদিকে তাকিয়ে বলল, জীবনমোহন বাবু, একটা কথা আমায় বলুন, আপনি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখে এমনটা ভাবেননি তো? মানে অনেক সময় তো হতেই পারে আমরা ঘুমের ঘরে এমন কিছু দেখি যেটা মনে হয় আমরা সত্যি সত্যিই দেখেছি। জীবনমোহন বাবুর গলায় কেমন যেন একটা স্বর ভেসে এলো। তিনি একটু উত্তেজিত হয়ে বললেন, না না নিখিলেশ বাবু, আমি স্বপ্ন দেখিনি, আমি ভুল দেখিনি। যদি স্বপ্ন হয় তাহলে সেটা একদিন হতো, পরপর কয়েকদিন এমনটা হয় কি করে? আপনি জানেন আমি ভালোভাবে ঘুমোতে পারছি না। ঘুমের মধ্যে বারবার ভয় কেঁপে উঠছি। ভাবছি যে আমার ঘরে যে ঢুকেছে সে যদি আমায় খুন করে বসে তাহলে। কিন্তু আপনি তো নিজেই বলেছেন আপনি ঘরের মধ্যে কাউকে দেখতে পেয়েছেন, সে ব্যাপারে আপনি নিশ্চিত নন। আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকে যদি, তাহলে বাইরে থেকে কেউ ভেতরে আসবে কি করে? সে আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি একদিন আমার দুটো চোখ ঘুমে জড়িয়ে এলেও আমি অনেক কষ্ট করে দুটো চোখ খুলেছিলাম। ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু কোথা থেকে যেন চাঁদের আলো আসছে বলে মনে হচ্ছিল। আর সেই চাঁদের আলোয় আমি দেখতে পেয়েছিলাম ঘরের মধ্যে কালো রঙের একটা ছায়া মতো দাঁড়িয়ে রয়েছে। তারপর আমার আর কিছু মনে নেই। নিখিলেশ মুখের সামনে দুটো হাত জড়ো করে বেশ কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে প্রসঙ্গ বদলে বলল, আচ্ছা জীবনমোহন বাবু, আপনার কি মনে হয় আপনার কোনো শত্রু আছে?
কেউ আপনাকে ভয় দেখিয়ে কোনো কিছু হাসিল করতে চাইছে, এমন কিছু কি হতে পারে? শত্রু যে একদম নেই সে কথা বলবো না নিখিলেশ বাবু। আসলে আমি যা ব্যবসা করি আমার ওখানে আরো কয়েকজন সেই ব্যবসায়ী করে। আমি চাষিদের ফসলের দাম একটু বেশিই দিই, আর সেই কারণে সবার সাথে আমার একটু লেগেই থাকে। তবে এসব তো সব ব্যবসাতেই থাকে, কিন্তু তার সাথে আমার ঘরের মধ্যে কারো ঢুকে আসার ব্যাপারটা তোর কোনো যোগসূত্র আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই গোটা ব্যাপারটায় আপনি কি অনুমান করতে পারছেন? নিখিলেশ বাবু, আমার বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। আমার মনে হয় আমার বাবা তাহলে আমার কাছে মাঝে মাঝে ফিরে আসছে, কিছু বলতে চাইছে। নিখিলেশ এ কথায় একবার হেসে উঠতে গিয়েও চুপ করে গেল। তারপর একটু গলা খাঁকড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, দেখুন জীবনমোহন বাবু, এই সমস্ত ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করি না। আপনার ঘরে রাতের বেলায় কেউ ঢুকে আসছে, সেটার দুটো কারণ হতে পারে। প্রথমত হতে পারে আপনি যা বুঝতে পারছেন তার সমস্যাটাই আপনার অনুমান। আপনি স্বপ্ন দেখছেন সে কথা আমি বলছি না, কিন্তু আপনার কাজের চাপ কিংবা বিভিন্ন ধরনের অন্যান্য কারণে আপনার মনের মধ্যে ব্যাপারটা তৈরি হয়ে থাকতে পারে, তাই রাতের বেলা আপনার মনে হচ্ছে। আরো একটা কারণ হতে পারে, আপনার ঘরে রাতের বেলা সত্যি কেউ ঢুকে পড়েছে, তবে আপনার দরজা যখন ভেতর থেকে বন্ধ আছে, তাহলে সে নিশ্চয়ই কোন পথে ঘরের ভেতরে এসেছে, আর তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে। এখন আপনি আমায় বলুন, আপনার বাড়িতে কি দামি কিছু রয়েছে, মানে এমন কিছু যেটা খুব দামি, যার জন্য বাড়িতে চোর আসতে পারে? নিখিলেশ বাবু, তেমন যদি কিছু থেকেও থাকে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমার বাবাও আমার মতো এই ব্যবসাই করতেন। আমি বাবার ব্যবসা হাতে নিয়েছি, তবে বাবার একটা শখ ছিল। বাবা চাইতেন এখানে ওখানে ঘুরে বেড়াতে। বাবা মারা যাওয়ার পর আমার চেনা কিছু আত্মীয়দের কাছ থেকে জানতে পেরেছিলাম বাবার কাছে একটা সোনার গণেশ ছিল। সেই সোনার গণেশ বাবা কোথায় রেখেছেন তা কিন্তু আমি জানি না। সেটা আমি বাবার কাছেও কোনোদিনও দেখিনি, এমনকি বাবা তার কথা আমার কখনো বলেননি। কিন্তু আমার সেই আত্মীয়রা সে কথা আমাকে অনেকবার বলেছিল। বাবার ঘর আমি খুঁজে দেখেছি, কিন্তু সেখানে কোথাও কিছু নেই। যদি তেমন কিছু থেকেও থাকে সে ব্যাপারে আমি কিছুই জানি না নিখিলেশ বাবু। এখন আপনি আমার কাছে ঠিক কিরকম সাহায্য চাইছেন বলুন তো? আমার ইচ্ছেটা একটু বেয়াড়া ধরনের নিখিলেশ বাবু। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, হুটহাট এখানে ওখানে বেরিয়ে পড়ার মতো সময় আপনার কাছে নেই, কিন্তু আমি চাই আপনি আমার সাথে একবার আমার বাড়িতে চলুন। সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে এই সমস্যার কিছু একটা সমাধান আপনি হয়তো করতে পারবেন। না হলে রীতিমতো ভয়ে ভয়ে আমার দিন কাটাতে হচ্ছে। ঘুমিয়ে পড়লেই আমার বিছানার আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। সে যদি কোনো এক সময় আমায় আক্রমণ করে বসে। বউ মেয়ে নিয়ে বাস করি নিখিলেশ বাবু, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওরা তো পথে বসে যাবে। নিখিলেশ চুপ করে কি যেন ভাবতে লাগলো। আমি আর জীবনমোহন বাবু দুজনেই অধীর আগ্রহে যেন অপেক্ষা করতে লাগলাম। আমি মনে মনে ভেবে চলেছিলাম ব্যাপারটা আসলে কি হচ্ছে। আসলেই ব্যাপারটা বেশ রহস্যময়, এর অতি সাধারণ কোনো সমাধান হতেই পারে না। নিখিলেশ বলল, জীবনমোহন বাবু, আপনার সাথে আমি বেরিয়ে পড়তে পারি, তবে আজ আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনার তো কাজ রয়েছে, আপনি আজই বাড়ি ফিরে যাবেন। আপনার বাড়ির ঠিকানা আমায় দিয়ে যান। আশা করছি সেখানে আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করার সুযোগ হবে না। আপনার ঠিকানা মতো আমি আপনার বাড়িতে পৌঁছে যাব। তবে এখানে আপনি যার বাড়িতে আছেন তার টেলিফোন নাম্বারটা আমায় দিয়ে যাবেন। জীবনমোহন বাবুর ফ্যাকাশে মুখে যেন সামান্য হাসি ফুটে উঠল। তিনি একটু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ সত্যি নিখিলেশ বাবু, আপনি আমার বাড়িতে যাবেন? তাহলে তো আমার কোনো চিন্তাই থাকে না। আপনি একবার গিয়ে পৌঁছলে আমি যে কতটা চিন্তামুক্ত হব তা আপনি বুঝতে পারছেন না নিখিলেশ বাবু। কিন্তু আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো নিখিলেশ বাবু, কেমন? বাড়ি ফিরে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। একবার আপনার বাবার ঘরে ভালো করে খুঁজে দেখবেন সেই সোনার গণেশ মূর্তিটা কোথায় পাওয়া যায় নাকি। তাছাড়া ব্যবসাপত্র যখন আপনার বাবা নিজেও করত, তার মানে নিশ্চয়ই তার কাছে খাতাপত্র কিছু রয়েছে। সেই সমস্ততে হিসেবপত্রের পাশাপাশি আর কিছু লেখা আছে। যদি লেখা থাকে সেগুলো একবার ভালো করে খুঁটিয়ে দেখবেন। আশা রাখি আপনার বাড়িতেই সেই সোনার মূর্তি কোথাও আছে, কিংবা তিনি সেটা কাউকে দিয়ে গিয়েছেন। আমার কেন জানি না মনে হচ্ছে সমস্ত কিছুর সাথে সোনার মূর্তিটার একটা সম্পর্ক রয়েছে। আর একটা কথা, যখন রাতের বেলা ঘুমোতে যাবেন তখন ঘরের দরজা যেমন বন্ধ করে ঘুমোচ্ছেন তেমনই ঘুমাবেন, তবে ঘরের জানলাগুলো খোলা রাখবেন। আর রাতের বেলা যদি কিছু বুঝতে পারেন সঙ্গে সঙ্গে চিৎকার করে আপনার স্ত্রীকে ডাকবেন। আমি জানি আপনি হয়তো ভাবছেন চিৎকার চেঁচামেচি করলে আপনার লজ্জার কারণ হতে পারে, সেই কারণে আপনি চিৎকার চেঁচামেচি করে কাউকে ডাকেননি।
তবে ব্যাপারটা ঠিক নয়, কিন্তু আপনার বিপদ রয়েছে। জীবনমোহন বাবু নিখিলেশের কথায় কেমন যেন একটু থতমত খেলেন প্রথমে, তারপরে বললেন, না, আপনি আমার কথায় যে বিশ্বাস করেছেন সেটাই তো অনেক। সত্যি বলতে আমার স্ত্রী কিন্তু আমার কথা ভালোভাবে বিশ্বাস করেনি, অথচ আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে বলুন তো? সমস্যাটা কোথায় বলুন তো জীবনমোহন বাবু? আপনার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে, সেটাই আসল সমস্যা। দরজা না খুলে কেউ ভিতরে আসছে, এটা সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু রয়েছে। জীবনমোহন বাবু কেমন যেন নিশ্চিন্ত হয়েছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করে দরজা পর্যন্ত এগিয়ে এলেন। তারপর নিখিলেশ হঠাৎ তাকে পেছন থেকে ডেকে বলে উঠল, আচ্ছা জীবনবাবু, আপনি যখন ঘরের মধ্যে কাউকে দেখতে পান কিংবা বুঝতে পারেন, তার আগে কি আপনি কোনো গন্ধ পান? খুব সামান্য কিছুর একটা গন্ধ বা কোনো মিষ্টি গন্ধ? আর একটা কথা, যখন আপনি তাকে দেখতে পান তখন আপনার মনে হয় না যে বিছানা থেকে উঠে গিয়ে তাকে কিছু বলেন কিংবা ধরার চেষ্টা করেন? সেটাই তো বুঝতে পারছি না নিখিলেশ বাবু। আমার কেমন যেন বিছানা থেকে আর উঠতে ইচ্ছে করে না। চোখ অতি কষ্টে খুলে রাখি, কিন্তু গভীর একটা ঘুম যেন আমায় চেপে ধরে। চিৎকার যে করব, গলা থেকে কোনো শব্দই যে বেরিয়ে আসতে চায় না। আর গন্ধ মনে হয় একটা পাই, কিন্তু ভালোভাবে বুঝতে পারি না। কিন্তু আপনি কি করে গন্ধের কথাটা বললেন নিখিলেশ বাবু? নিখিলেশ তার কথার কোনো উত্তর দিল না, তার বদলে অন্য একটা কথা বলে বসলো আবার। জানলাটা খোলা রেখে ঘুমাবেন। জানলাটা খোলা রাখলে আমার মনে হয় আপনারই ভালো। আপনি জানলা বন্ধ করে ঘুমান, তাই না? জীবনমোহন বাবু হতবাকের মতো মাথা নেড়ে সম্মতি জানালেন। নিখিলেশ আবার বলল, মনে করে জানলা খোলা রেখে ঘুমাবেন। আর ঘরের মধ্যে প্রবেশ করার জন্য কোনো রাস্তা আছে নাকি সেটা বোঝার চেষ্টা করুন। আপনার বাড়িটা কি বেশ পুরনো? আপনার ঠাকুরদার আমলে তৈরি? নিখিলেশ যা যা বলে চলেছিল তার সবকিছুই যেন মিলে যাচ্ছিল অপ্রত্যাশিতভাবে। জীবনমোহন বাবুর হতবাক হওয়ার পালা শেষ হতেই তিনি বেরিয়ে চলে গেলেন। যাওয়ার আগে আরও একবার নিখিলেশকে তার বাড়িতে অবশ্যই যাওয়ার কথা বলে গেলেন। নিখিলেশ বলল যে আমরা অবশ্যই তার বাড়িতে যাব। ভদ্রলোক বাইরে বেরিয়ে যেতে আমি চেয়ারটা টেনে নিয়ে নিখিলেশের দিকে একটু এগিয়ে গেলাম। তারপর বললাম, ব্যাপারটা কি বলো তো এখানে? সমস্ত কিছু শোনার পরে বৌঠান নিজেও একটু অবাক হয়ে বলে উঠলেন, আচ্ছা, তুমি হঠাৎ ও কথা বললে কেন? জানালা খোলা রাখার কথা। জানালা খোলা রাখলে তাতে লাভ কি হবে? নিখিলেশ মুখে কিছু না বলে রহস্যময়ভাবে হাসল। আমি বুঝতে পারলাম এখন আর নিখিলেশ কিছুই বলতে চাইছে না। সে মনে মনে ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে, অর্থাৎ কেসটায় কিছু একটা আছে যেটা নিখিলেশকে বেশ ভাবিয়ে তুলেছে। তার সাথে এটাও বুঝতে পারছিলাম নিখিলেশ আর আমায় খুব শিগগিরই গিয়ে পৌঁছতে হবে জীবনমোহন বাবুর বাড়িতে সোনারপুরে। তারপর এই অদ্ভুত রহস্যের একটা সমাধান করার চেষ্টা করতে হবে। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপারের সমাধান হয়ই বা কি করে? যদি নিখিলেশের কথা মতো সেই ঘরে প্রবেশের কোনো একটা রাস্তা থাকে, সেটা তো জীবনমোহন বাবু নিজেও জানবে, বাইরের কেউ সেটা জানবে কি করে? হঠাৎ করে আমার মাথায় একটা অদ্ভুত সম্ভাবনা দেখা দিল, আর সেটা দেখা দেওয়ার সাথে সাথেই আমি নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, নিখিলেশ, আমার মনে হয়। আমার কথা শেষ হওয়ার আগেই নিখিলেশ হাত তুলে আমায় থামিয়ে দিয়ে হেসে উঠে বলল, তুমি যা ভেবেছো সেটা আমিও ভেবেছি, কিন্তু সব থেকে বেশি যেটা এখানে প্রয়োজনীয় সেটা হলো মোটিভ, অমরজিৎ। মোটিভ। তুমি যাকে দোষী বলে মনে করছো তার কাছে কিন্তু কোনো মোটিভ নেই। সে যদি ওই সোনার মূর্তি উদ্ধার করতে পারে তাহলে কিন্তু সেটাও বাড়িতেই থাকবে, তার বাইরে তো কোথাও যাওয়ার কথা নয়। আর শুধু শুধু জীবনমোহন বাবুকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই তার। তো তুমি ভুল ভাবছো অমরজিৎ। আমি অবাক হলাম না, কারণ নিখিলেশ যে আমার মতোই অনুমান মাঝে মাঝে করতে পারে সেটা আমিও জানি। আর আমার যেটা মনে এসেছে সেটা নিশ্চয়ই নিখিলেশ একটু আগেই ভেবে ফেলেছে। তাই আমি আর কিছু বললাম না। নিখিলেশ বলল, জীবনমোহন বাবু এখানে যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন তার সাথে একবার কথা বলা দরকার। তার কাছ থেকে বেশ কয়েকটা ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। তবে আজ আর সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ বিকেলের দিকে জীবনমোহন বাবু বাড়ি ফিরে যাবেন বলেছেন, তাই আজ থাক। কাল সকালে আমরা সেই ভদ্রলোকের কাছে যাব। তারপর যদি মনে হয় তাহলে আমাদের সোনারপুর যেতেই হবে। তবে আমার মন বলছে অমরজিৎ,
আমাদের সেখানে যেতেই হবে। সত্যি বলতে আমার মনও কিন্তু ঠিক একই রকম কথাই বলছিল। বারবার মনে হচ্ছিল আমাদের সেখানে গিয়ে পড়তে হবে। তবে আরও একটা ব্যাপার মনে হচ্ছিল, সেটা হলো এই কেসে যেন এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। সবকিছু এখনো আমরা যেমন জানতে পারিনি, ঠিক তেমনই এরপরেও আরও কিছু ঘটা বাকি আছে। বারবার মনে হচ্ছিল জীবনমোহন বাবুর কোনো বিপদ ঘটে যাবে না তো। একটু পরেই নিখিলেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়ল। কেস হাতে আসার সাথে সাথেই তার মাঝে মাঝে এমন বেরিয়ে পড়াটা আমার ঠিক ভালো লাগে না। আমিও তখন নিজের মতো নিজের কাজে মন দিলাম। দুপুরবেলা যখন খেতে বসলাম তখনও নিখিলেশ ফিরে আসেন। বৌঠান রাগে গজগজ করতে করতে বলে চলল, একবার বেরিয়ে পড়লেই তো হলো, বাড়ি ফেরার কথা তো আর মনেই থাকে না। দুপুর হলো, স্নান নেই, খাওয়া নেই, কোথায় গিয়ে কি করছে কে জানে। আমি একটু আমতা আমতা করে বললাম, আসলে নতুন যে কেসটা হাতে এসেছে সেই কেসের ব্যাপারেই বোধ হয়। আমার কথা শেষ হওয়ার আগেই যেন ঘরের মধ্যে একটা বাজ পড়ল। বৌঠান বলে উঠল, তাই তো, ওনার যখন ইচ্ছে হবে বেরিয়ে পড়বে, আর আমি রান্না করে এভাবেই বসে থাকি। স্নান খাওয়াটা সময় মতো করে নিলেই তো হয়, বাকি তো আর আমি কখনো কিছু বলি না। তুমি তো ওর ওপর নজর রাখতে পারো। আমার মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল, আমি নজর রাখবো নিখিলেশের উপর, সেটা আবার হয় নাকি? ও কখন যে কোথা থেকে কি করে বসবে তার টিকিটিও আমি ছুতে পারবো না। আর আমায় তুমি বলছো নিখিলেশের উপর নজর রাখতে। মনে মনে এই সমস্ত কিছু বললেও মুখে বললাম, আচ্ছা আচ্ছা বৌঠান, তুমি রাগ করো না, নিখিলেশ ফিরুক, আমি আমি নিখিলেশের সাথে কথা বলছি, তুমি রাগ করো না তো, শান্ত হও। কিন্তু ফিরে এলো একদম সন্ধ্যার দিকে। তারপর কোনো রকম স্নান সেরে তার বসার ঘরে বসে অভ্যেস মতো সকালের খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। ঠিক সেই সময় আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বললাম, নিখিলেশ, বৌঠান কিন্তু আজ খুব রেগেছিল। তা তুমি এত দেরি করলে কেন? কোথায় গিয়েছিলে? একটা ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম, সে কাজটাতে অনেকটা দেরি হয়ে গেল। তবে সেটা করতে গেলাম বলেই আর একটা নতুন কথা জানা গেল। কি কথা? জীবনমোহন বাবুর বেশ কয়েক ঘরা আত্মীয় এই কলকাতা শহরেই আছে। তাছাড়া তার অনেক আত্মীয় রয়েছে একটু গ্রামের দিকে, তবে তাদের সবার সাথে জীবনমোহন বাবুর বেশ ভালো যোগাযোগ আছে। এমনকি তারা মাঝে মাঝে জীবনমোহন বাবুর বাড়িতেও আসেন। কিন্তু এই খবরটা আমাদের এই কেসে ঠিক কিভাবে সাহায্য করতে পারে সেটা তো আমি বুঝতে পারছি না। জীবনমোহন বাবুর বাড়িতে যে ওই সোনার গণেশ মূর্তিটা আছে সেটা কিন্তু অনেকেই জানেন, অথচ জীবনমোহন বাবু নিজে সে সম্পর্কে এতটা উদাসীন, সেটা কেন বুঝতে পারছি না। তার বাবা মারা গেছে প্রায় আজ থেকে বছর 7 হবে। এতদিন পর্যন্ত তিনি সোনার মূর্তিটা খোঁজার চেষ্টা করেননি কেন? তিনি বলেছিলেন তিনি শুধু তার বাবার ঘরটাই খুঁজে দেখেছেন, তার বাড়ির নিশ্চয়ই আরো অনেক জায়গা আছে, সেখানে তিনি খুঁজে দেখেননি। নাকি তিনি আমাদের কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেলেন? কোনো কারণে হয়তো তিনি ব্যাপারটা ঠিক মনে করতে পারছিলেন না। তুমি তো দেখতেই পাচ্ছিলে ভদ্রলোক কেমন যেন চিন্তিত রয়েছে। নিখিলেশের মুখে কিন্তু চিন্তার ভাঁজ পড়ল। সে মুখের সামনে হাত জড়ো করে যেন নিজের মনেই বলে উঠল, জীবনমোহন বাবু সমস্ত ব্যাপারে একটু বেশি উদাসীন। তার ঘরে রাতের বেলা কেউ ঢুকে পড়েছে, অথচ সেই ব্যাপারটা তিনি রাতের বেলা তার বাড়ির কাউকে জানাচ্ছেন না। পরদিন সকালে তিনি তাদের জানাচ্ছেন, অথচ ততক্ষণে ঘরে কে ঢুকেছিল তার কোনো প্রমাণ থাকছে না। তিনি একজন ব্যবসায়ী মানুষ, তার টাকা খুব একটা কম নয়। তিনি তার সমস্যা নিয়ে কাছাকাছি পুলিশের কাছে যাচ্ছেন না, অথচ তিনি এত দূরে আমার কাছে এলেন। আরো একটা ব্যাপার আমার মনে খটকা দিচ্ছে, তবে সেই ব্যাপারটা এখন বলা ঠিক হবে না, আরো কিছু না জানা পর্যন্ত। আচ্ছা, কাল সকালে একবার আমরা রাধামোহন বাবুর বাড়িতে যাব। এই রাধামোহন বাবু আবার কি? কাল সকালে যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে বেরিয়ে পড়ো, তাহলে জানতে পারবে রাধামোহন বাবু আসলে কে। পরদিন সকালে সত্যি আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম রাধামোহন বাবুর বাড়ির উদ্দেশ্যে। তবে সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত নিখিলেশ কিন্তু একবারও মুখ খোলেনি। অথচ আমি রাস্তায় একবার তাকে জিজ্ঞাসা করেছিলাম, গোটা কেসটাই কিন্তু কেমন যেন এলোমেলো নিখিলেশ। এই জীবনমোহন বাবুর অনেক কিছুই রহস্যময় বলে মনে হচ্ছে, জানো তো। তার ঘরে কেউ ঢুকেছে, কেন আর কোথা থেকে
সেটাও জানা নেই। তার স্ত্রী এই ব্যাপারটা সম্পর্কে একটু বেশিই উদাসীন। তিনি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে তো ভয়ের কারণ রয়েছে, অথচ তার স্ত্রীর ব্যাপারটা তেমন আমল দিচ্ছে না কেন? আরও একটা ব্যাপার, কিন্তু সেটা এখন মনে পড়ছে না। খানিকক্ষণ আগে পর্যন্ত ব্যাপারটা নিয়ে আমি ভেবে চলেছিলাম, কি যেন ছিল। নিখিলেশ আমার কথার উত্তর না দিয়ে আমাদের ভাড়ার গাড়ি থেকে সামনের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, দেখো দেখো, ওই বাড়িটার প্রাচীরের গায়ে যে আম বাগান রয়েছে সেখানে বেশ আম হয়েছে। কেমন আমের মিষ্টি গন্ধে চারপাশটা মম করছে, দেখতে পেয়েছো? নিখিলেশ যে এমন একটা সময়ও আম নিয়ে কেন পড়লো সেটা আমি বুঝতে পারলাম না। তবে তার কথায় সেদিকে তাকাতেই দেখতে পেলাম সত্যিই গাছ প্রায় ভরে গিয়েছে, বেশ কিছু আমও পেকে গেছে। তার একটা গন্ধ এতটা দূর পর্যন্ত এগিয়ে এসছে। আমরা গাড়িতে করে যখন গিয়ে পৌঁছলাম রাধামোহন বাবুর বাড়িতে, তখন রাধামোহন বাবু একরকম বাড়ির বাইরে দাঁড়িয়ে আমাদের জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন। আমরা যেতেই রাধামোহন বাবু এগিয়ে এসে বললেন, আরে আরে নিখিলেশ বাবু, আসুন আসুন আসুন, এ আপনার জন্যই অপেক্ষা করছি। আপনার বাড়িটা চিনতে সামান্য অসুবিধা হতো বটে, তবে জীবনমোহন বাবু ঠিকানা দিয়ে এসেছিলেন, তাই খুব একটা সমস্যা হলো না। চলুন তাহলে ভেতরে বসে না হয় কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ, ভেতরেই আসুন, কোনো সমস্যা নেই। আমারই বলা উচিত ছিল প্রথমে, কিছু মনে করবেন না। হ্যাঁ বলেই রাধামোহন বাবু সামান্য হাসলেন। কিছু কিছু মানুষ আছে যাদের হাসিটা দেখতে বড্ড ভালো লাগে। রাধামোহন বাবু তেমনই একটা মানুষ, যেন মনে হয় এমন হাসি দেখলে সমস্ত চিন্তা ভাবনা সবকিছু মাথা থেকে সরে যায়। রাধামোহন বাবুর চেহারাটা সামান্য গোলগাল, তার মাথার লম্বা চুল প্রায় কাঁধ পর্যন্ত এসে পড়েছে, ফর্সা মুখ, সুন্দর মুখশ্রী, আর সেই মুখে একটা হাসি যেন সবসময় লেগেই আছে। তিনি হাত দেখিয়ে আমাদের গেট খুলে ভেতরে নিয়ে গেলেন। তারপর আমরা যখন তার সাথে এসে তার বাড়ির একটা ঘরে বসলাম, তখন রাধামোহন বাবু বলে উঠলেন, নিখিলেশ বাবু, আমি যে আপনার কত বড় ভক্ত আপনি তা জানেন না। আর এই অমরজিৎ বাবুর লেখা পড়েই তো প্রথমে আপনার কথা জানতে পেরেছিলাম। তারপর আপনি যখন এই কাছেই একটা হীরের চুরি তদন্ত করলেন না, মনে আছে? সেই সোনার দোকান থেকে হিরে চুরি গিয়েছিল, তারপর সেই... একটু বসুন আপনারা, আমি এই চাটা নিয়ে আসি। আসলে আপনাদের জন্য চা করেই রেখেছিলাম, সামান্য একটু গরম করতে হবে, কিছু মনে করবেন না, একা মানুষ আর কি। রাধামোহন বাবু পাশের ঘরে বোধহয় রান্নাঘরের দিকেই চলে গেলেন। আমি বললাম, এই ভদ্রলোক বড় অদ্ভুত, তাই না? তার মুখে কেমন একটা হাসি যেন সবসময় লেগেই আছে। শুধু রাধামোহন বাবু নয়, জীবনমোহন বাবু বড়ই অদ্ভুত। প্রথম দিন আমাদের বাড়ি এসেছিলেন, তাই আমরা ঠিকভাবে বুঝতে পারিনি। তার সম্পর্কে যা যা খোঁজখবর জোগাড় করা হয়েছে তাতে আমার তেমনটাই মনে হয়েছে। হয়তো খোঁজ নিলে দেখা যাবে জীবনমোহন বাবুর বাবাও একটু অন্য ধরনের মানুষ ছিলেন। আর যে রাধামোহন বাবুকে দেখছো, এই রাধামোহন বাবু আসলে জীবনমোহন বাবুর কাকার ছেলে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। নিখিলেশ কি একটা ভাবছে, সেটা কিন্তু আর খুলে বলল না। রাধামোহন বাবু একটু পরেই চা নিয়ে এসে আমাদের সামনে চা রাখলেন। তারপর নিজেও একটা চায়ের কাপ তুলে নিয়ে বললেন, বলুন নিখিলেশ বাবু, আপনি আমার কাছে ঠিক কি কি জানতে চান, আর দাদা আপনার কাছে গিয়ে ঠিক কি কি বলেছে বলুন তো। জীবনমোহন বাবু আমাদের কাছে এসে ঠিক যা যা বলেছিলেন সেটাই সংক্ষেপে নিখিলেশ রাধামোহন বাবুকে শোনাল। এই কথায় রাধামোহন বাবু কেমন যেন একটু অবাক হয়ে তারপর বললেন, দাদার ওই এক সমস্যা, বুঝলেন তো নিখিলেশ বাবু, এই মাঝে মাঝে অনেক কিছু সে ভুলে যায়, কিংবা এমন কিছু বলে বসে যেটা আসলে হয়নি। দাদা কিন্তু মিথ্যে কথা বলে না। আসলে আমার কাকারও এমন একটা রোগ ছিল, সে রোগের নাম কি তা তো আমি জানি না। তবে এখন শহরে থাকি, বিভিন্ন লোকজনের সাথে মেলামেশা করি, আর তা থেকে জানতে পেরেছি আসলে এমন একটা রোগ নাকি আছে। তা সেসব কথা থাক, দাদা আপনাদের যা কথা বলেছে তার সব কিছুই কিন্তু সত্যি। অন্তত দাদা আমাকেও সেই কথাগুলোই বলেছে। দাদার সাথে যে আমি তার বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখব, তাহার উপায় নেই। আমি একটা কারখানায় ওই সুপারভাইজারের কাজ করি নিখিলেশ বাবু, ছুটি একদমই নেই। সপ্তাহে একটা দিন ছুটি থাকে, তাও এমনই একটা কাজ, বুঝতেই পারছেন। ছুটির দিনে অর্ধেক সময় ওই হিসেবপত্র দেখাশোনা এসব করতে করতেই চলে যায়।
আমার পক্ষে দাদার বাড়িতে গিয়ে দেখাটা সম্ভব হচ্ছে না। তাই দাদা যখন আমার কাছে এসেছিল আগের বার, তখনই আমি দাদাকে আপনার কথা বলেছিলাম। তখন তার কাজের চাপ ছিল, তাই আপনার কাছে যেতে পারিনি। এবার তাই সে আপনার সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনার দাদা মানে জীবনমোহন বাবু অত রাতে আপনার বাড়িতে এলেন কেন? সে কি, দাদা তো রাতে আমার বাড়িতে আসেনি। দাদা তো আমার বাড়িতে এসেছিল পরশুদিন বিকেলে। সে বলেছিল তার এদিকে কোথায় একটা কাজ রয়েছে, তা বিকেলের দিকে বেরিয়ে সেই কাজটা মিটিয়ে তারপর সে আবার আমার কাছে এসেছে। অত রাতে তো আর আপনার বাড়িতে পাঠাতে পারি না, তাই পরদিন সকালে পাঠালাম। তাকে আবার বিকেলে বেরিয়ে পড়তে হবে। বুঝতেই পারছেন, ব্যবসায়ী মানুষ, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যেস রয়েছে, তাই সকালে উঠেই সে চলে গেছে। আপনার দাদা ব্যবসায়ী মানুষ হতেই পারে, তার সকালে ওঠার অভ্যাস আছে, কিন্তু তার চোখের তলায় কালি পড়েছে। বোঝা যায় তার রাতে ভালো করে ঘুম হচ্ছে না। অথচ যে মানুষটা বাড়িতে ঘুমোতে পারছে না ভালোভাবে, সে মানুষটা আপনার এখানে ঘুমানোর সুযোগ পেল, অথচ তারপরেও সকালে উঠে পড়লো কেন? শুধুমাত্র কি একটা ভয়, নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে? নিখিলেশের কথা শেষ হলো বটে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল নিখিলেশ আরো কিছু একটা বলতে চাইছে, কিন্তু সেটা না বলেই নিখিলেশ চুপ করল। রাধামোহন বাবু বলে উঠলেন, না নিখিলেশ বাবু, সে ব্যাপারে তো আমি কিছুই বলতে পারবো না। দাদা খালি বিকেলে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিলেন, তারপর কোন একটা কাজে বেরিয়ে পড়েছিলেন, রাতের দিকে ফিরলেন। সকালে আপনার বাড়ি হয়ে এখানে এসে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লেন। আসলে কাজ থেকে তো আমি ফিরে আসি বিকেল বিকেল, সন্ধে রাত বাড়িতেই থাকি, তারপর সকালে বেরিয়ে পড়ি। দাদা যেদিন আমার কাছে গিয়েছিলেন সেদিনের সকালটা আমার ছুটি ছিল। কারখানায় কি একটা উৎসব হয়েছিল, তবে সেটা দুপুরের দিকে। আর আজ আমার ছুটি রয়েছে, তাই আপনাদের আজ আসতে বললাম। রাধামোহন বাবু তার কথা শেষ করলেন। এদিকে আমাদের চা খাওয়াও প্রায় হয়ে গেছে। চা খাওয়া কিন্তু তখনও বাকি রয়েছে, কারণ নিখিলেশ কি যেন একটা ভেবে চলেছে। রাধামোহন বাবু সেটা দেখে নিখিলেশের দিকে সামান্য তাকিয়ে হেসে বললেন, কি ব্যাপার নিখিলেশ বাবু, এত কি চিন্তা করছেন? আচ্ছা, আপনার দাদার বাড়িতে যে সোনার গণেশের মূর্তিটা রয়েছে, কিংবা থাকতে পারে বলে অনুমান করা যায়, সেটা সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? ওই বাড়িতেই মূর্তিটা থাকতো। আর সত্যি বলতে ছোটবেলা তো আমার ওখানেই কেটেছে। তারপর বাবা মারা যাওয়ার পরে আমি নিজেও কাকার কাছে মানুষ হয়েছি। সত্যি বলতে গেলে দাদা আর আমার মধ্যে বয়সের পার্থক্য ছাড়া খুব একটা বেশি ফারাক নেই। দাদাকে অনেকটা আমার মতোই দেখতে। আমার বাবা এবং কাকা মানে দাদার বাবাকেও দেখতে অনেকটা একই রকম ছিল। তারপর আমি কাজের জন্য শহরে চলে আসি, ততদিনে কাকা মারা গেছে। দাদা নতুন বিয়ে করেছে, সেখানে গিয়ে পড়তে আর ইচ্ছে হলো না। আমার কারখানার কাজটা হয়ে যাওয়ায় সেখান থেকেই আমার সব কিছু হয়ে যায়। নিখিলেশ বাবু, শুধু শুধু দাদার কাছে গিয়ে পড়বো কেন? আর সম্পত্তির কথা যদি বলি, তাহলে বাড়ির অর্ধেক সম্পত্তি দিতে দাদার কিন্তু কখনোই আপত্তি নেই। দাদা নিজেও আমায় সে কথা বলেছে। তবে আমি ওসব চাই না। একা মানুষ, বিয়ে থা করিনি, বিয়ে করার ইচ্ছে নেই, এভাবেই গোটা জীবনটা কেটে যাবে। তবে সোনার গণেশ মূর্তিটা অনেক ছোটবেলায় আমি মনে হয় একবার দেখেছিলাম। আমার বাবা যখন মারা যায় তখন ওই গণেশ মূর্তিটা বাবা কাকাকে দিয়ে গিয়েছিলেন, মানে দাদার বাবাকে। আসলে গণেশ মূর্তিটা কাকা নিজের বলে দাবি করলেও আসলে সেটা কিন্তু আমার বাবা এবং কাকার দুজনের যৌথ সম্পত্তি, অন্তত আমার সেটাই মনে হয়। এসব ব্যাপার নিয়ে বেশি ঘাঁটানোর কখনোই প্রয়োজন হয়নি। শুনতে শুনতে নিখিলেশের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠতে লাগলো। রাধামোহন বাবুর কথা শেষ হতে নিখিলেশ চায়ের কাপটা তুলে নিয়ে বাকি চাটা শেষ করে কাপটা নিচে রেখে বলে উঠল, এবার হবে রাধামোহন বাবু। আমার মনে হয় আপনাদের সেই সোনার মূর্তির পিছনে আরো কেউ পড়েছে। কেউ একজন ওই সোনার মূর্তিটার কথা জানতে পেরেছে, কিন্তু সেটা ঠিক কোথায় আছে সে ব্যাপারে বোধহয় এখনো কোনো কিছুই জানতে পারেনি। আর সে যাই হোক না কেন, ওই বাড়ির ব্যাপারে সে খুব ভালোভাবেই জানে। নিখিলেশের কথায় শুধু রাধামোহন বাবুই নয়, আমিও কেমন যেন অবাক হলাম।
নিখিলেশ এত জোর দিয়ে এমন একটা কথা বলছে কি করে সেটাই বুঝতে পারছিলাম না। রাধামোহনবাবু অবাক হলেও তার মুখের হাসিটা কিন্তু আবার ফিরে এলো। সেভাবেই তিনি বললেন, দেখুন নিখিলেশ বাবু, সেটা যদি হয় তাহলে দাদার একটু সাবধান থাকা দরকার। কারণ সোনার মূর্তি যায় যাক, কিন্তু প্রাণটা গেলে তো সেটা আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আমার মনে হয় না দাদা জানে মূর্তিটা কোথায় আছে। দাদা জানলে সে কথা নিশ্চয়ই আমায় বলতো, আর অন্য কেউই বা জানবে কি করে? নিখিলেশ কঠিন স্বরে বলে উঠল, সেটাই তো আমার কেন জানে না সন্দেহটা প্রবল হচ্ছে। আর আরো একটা কারণ, তবে সেটা এখন বলবো না, সেটা বলার সময় এখনো হয়নি। আচ্ছা, এর মধ্যে যদি আপনার দাদার কাছ থেকে কোনো রকম কোনো খবর পান কিংবা কোনো কিছু মনে পড়ে, তার ব্যাপারে আমায় তাহলে জানাবেন। আমার টেলিফোন নম্বর আপনার কাছে রয়েছে। আপনার দাদার সাথে যোগাযোগ করা সম্ভব নয়, একেবারে সোনারপুরে গিয়ে পৌঁছতে হবে। না হলে একটাই ভরসা, চিঠি। তবে সেখানে যাওয়ার আগে আমি দু একটা কাজ সেরে ফেলতে চাইছি। আশা করছি দিন দুয়েক পরে আমরা সোনারপুর যাব। আপনি কি আমাদের সাথে যাবেন? যদি তেমন হয় তাহলে নিশ্চয়ই যেতে তো হবেই নিখিলেশ বাবু। তবে চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে থাকব। বাড়ি ফেরার পথে নিখিলেশ একটাও কথা বলল না। বাড়িতে ফিরে নিজের ঘরের চেয়ারে বসে বলল, অমরজিৎ, ব্যাগপত্র গুছিয়ে রাখো, আর যা কাজ রয়েছে কালকের মধ্যে সেরে ফেলো। আশা করছি পরশুদিনই আমাদের সোনারপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তবে একটা চিন্তা, এই দুদিনের মধ্যে জীবনমোহন বাবুর কোনো বিপদ না ঘটে যায়, তাহলে কেসটা সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাবে। কেসের ব্যাপারে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, তুমি যে রাধামোহন বাবুর বাড়িতে বললে তোমার মনে হচ্ছে অন্য কেউ ওই সোনার মূর্তির ব্যাপারে জানে, সে ব্যাপারে তুমি এতটা নিশ্চিত হলে কি করে? নিখিলেশ কিছু একটা বলতে যাবে, তার আগেই হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। নিখিলেশ উঠে গিয়ে টেলিফোনে কথা বলতে লাগলো। আমি বুঝতে পারছিলাম অপর প্রান্ত থেকে কেউ এমন একটা খবর দিয়েছে যেটা শুনে নিখিলেশ উত্তেজিত হয়ে পড়েছে। তাই আমি চেয়ারে সোজা হয়ে বসলাম। নিখিলেশ রিসিভার নামিয়ে রেখে সামনের চেয়ারে এসে বসে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, অমরজিৎ, আর অপেক্ষা করা যাবে না, আজই আমাদের সোনারপুরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন, আবার কি হলো? নিখিলেশ তার চেয়ারে হেলান দিয়ে মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে শান্ত গলায় বলল, জীবনমোহন বাবু কাল রাতে খুন হয়েছে, আর তার ঘরের আলমারিটা ভাঙা রয়েছে। এতটা পর্যন্তই নিখিলেশ বলেছিল, তারপর আর কিছু বলেনি। বাকিটা পরে জানতে পেরেছিলাম। তবে তখনই আমরা উঠে পড়েছিলাম সোনারপুর যাওয়ার জন্য তৈরি হতে। কিন্তু এর পরও যে আরও কি কি অপেক্ষা করছিল আমাদের জন্য, তখনও আমরা সেটা জানতাম না। রাধামোহন বাবুর সাথে টেলিফোনে কথা হয়ে গিয়েছিল। তিনি কারখানায় কথা বলে কয়েকদিনের জন্য ছুটি চেয়ে নিয়েছিলেন। তারপর আমরা তিনজন সেদিন বিকেলে গিয়ে পৌঁছলাম শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে যাত্রা সোনারপুরে। জীবনমোহন বাবুর খুনের খবরটা পেয়ে আমরা সোনারপুরে এসে পৌঁছেছি। কাল সত্যি বলতে আমরা যখন এসে পৌঁছেছি তখন মৃতদেহ পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তাই গোটা ব্যাপারটা বুঝতে আমাদের অসুবিধে হয়েছিল বটে, তবে নিখিলেশ সময় নষ্ট না করে তখনই কাছের থানায় গিয়ে পৌঁছে যায়। সেখানে কথাবার্তা বলে মৃতদেহ দেখার একটা সুযোগ পাওয়া যায়। আমরা যথারীতি মৃতদেহ দেখতে দেখতে বুঝতে পারি আসলে খুন হয়েছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। মাথার পেছনের দিকে ক্ষত আর রক্ত জমে রয়েছে। যে পুলিশ ইন্সপেক্টর এই কেসের তত্ত্বাবধানে ছিলেন, তার সাথে কথাবার্তা বলে নিখিলেশ যখন তার পরিচয় দিল, তখন ভদ্রলোক নিখিলেশকে চিনতে পারলেন। আসলে নিখিলেশ যে শুধু শহরেই কেস সমাধান করেছে তা নয়, তাকে মাঝে মাঝে এদিকে ওদিকেও যেতে হয়। তাছাড়া পুলিশের বেশ কিছু কেস সমাধান করার জন্য নিখিলেশকে পুলিশরা অনেকেই চেনে। মৃতদেহর মাথায় আঘাতের চিহ্ন ছাড়া আর কোথাও কিন্তু কোনো রকম ধস্তাধস্তি কিংবা অন্য কোনো চিহ্ন ছিল না। তার মানে মনে করা যায় যে শুধুমাত্র ওই একটা আঘাতেই জীবনমোহনবাবু মারা গিয়েছেন। মোটামুটি কথা বলে এবং মৃতদেহ দেখার পরে আমরা কিন্তু সোজা ফিরে গেলাম জীবনমোহনবাবুর বাড়িতে। আমরা অর্থাৎ আমি, নিখিলেশ আর রাধামোহনবাবু। ফেরার পথে রাধামোহনবাবু একটু আফসোসের সুরে বললেন,
এমন একটা ব্যাপার যে ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমিও ভেবেছিলাম দাদার মনের ভুল, না হলে অন্য কোনো একটা সমস্যা হচ্ছে, কিন্তু তাই বলে যে এভাবে। রাধামোহন বাবুর মুখের সেই স্বভাবসিদ্ধ হাসিটা কিন্তু এখন আর নেই। তবুও তার মুখে চিন্তার ছাপ কিংবা অন্য কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি। নিখিলেশ মৃতদেহ দেখার পর থেকেই সামান্য গম্ভীর হয়েছিল। পুলিশ ইন্সপেক্টরের সাথেও কিসব যেন কথাবার্তা বেশ কিছুক্ষণ বলছিল। এখনও সে চুপ করে রইল। কিন্তু রাধামোহন বাবু আবার বললেন, আপনার কি মনে হয় বলুন তো নিখিলেশ বাবু, আর আপনাকে ফোনটা করলো কে? আর পুলিশ যা বলছে তাতে তো দরজা ভেঙে ঘরে ঢুকতে হয়েছিল। সেক্ষেত্রে কেউ বাইরে থেকে ঘরে ঢুকে খুনটা করবে কি করে? একটা না একটা জায়গায় তো রয়েইছে রাধামোহন বাবু, আমরা সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তার মানে এটা তো নয় যে সেটা নেই। আমাদের বাড়িটা ভালো করে খুঁজে দেখতে হবে। আঘাতটা কিন্তু মাথার পেছনের দিকে করা হয়েছে। অর্থাৎ মনে করো জীবনমোহনবাবু বিছানা থেকে উঠে কোনো একটা দিকে এগিয়ে গিয়েছিলেন, আর ঠিক তখনই মাথায় আঘাতটা করা হয়েছে। কেননা বিছানার মধ্যে যদি তিনি শুয়ে থাকতেন তাহলে আঘাতটা পড়তো তার ঠিক কপালের কাছে। নিখিলেশ কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না, সামান্য মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আমরা তখন থানা থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। থানাটা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, আসলে এদিকটা মফস্বল বলা যেতে পারে। একদিকে যেমন দিগন্ত ধানের জমি রয়েছে, গ্রামের ছোঁয়া সেই আগের মতোই থেকে গেছে। অন্যদিকে তেমন স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা আস্তে আস্তে উন্নত হতে শুরু করেছে। থানা থেকে জীবনমোহন বাবুর বাড়ির হাঁটা পথে আধ ঘন্টা মতো। আমরা ইচ্ছে করেই আর গাড়ি নিলাম না। হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি এসেই পড়েছি তখন রাধামোহন বাবু আবার বললেন, আচ্ছা নিখিলেশ বাবু, যদিও দাদার ঘরে কেউ এসে থাকে আর মৃতদেহ যখন দেখা গেছে তখন তো সেটা নিশ্চিত, তাহলে সে কাল রাতে খুনটা করতে গেল কেন? এতদিন কিছু করলো না, অথচ কাল রাতেই কেন? আমি ভেবেছিলাম নিখিলেশ এই কথার উত্তর দেবে না, কিন্তু এইবারে নিখিলেশ বলে উঠল, একটা সহজ মোটিভ রয়েছে। কালই কিন্তু জীবনমোহনবাবু আমার কাছে গিয়েছিলেন, তারপর সেখান থেকে বাড়িতে ফিরে এসেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছিল যেটা অপরাধী জানতে পেরেছে। তোমার কাছে কেসটা নিয়ে এসেছিল তার জন্য নাকি? হতেও পারে, আবার এমনটাও হতে পারে যে আমার কাছে যাওয়া ছাড়া জীবনমোহনবাবু এই দুদিনে ঠিক কি কি করেছেন তার মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। কিন্তু দাদা এই কদিনে ঠিক কি কি করেছে সেটা তো আমি নিজেও ঠিকভাবে জানি না, শুধু আপনার সাথে দেখা করতে যাওয়া ছাড়া। ব্যাপারটা জানা তো খুব একটা সোজা হবে না। আমিও সে সময় বলে উঠলাম, আর খুনি ঘরের ভেতর ঢুকলো কোথা থেকে সেটাও তো খুঁজে বার করতে হবে। ওই বাড়ির এমন কোনো একটা জায়গা রয়েছে যেটা জীবনবাবু ও তার স্ত্রী নিজেও জানেন না। তার মানে ব্যাপারটার পেছনে কোনো রহস্য আছে। এই সমস্ত কিছুর মধ্যে তোমরা কিন্তু আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছ। রাধামোহনবাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আসল কথাটা। জীবনমোহনবাবুর ঘরের আলমারি কিন্তু ভাঙা ছিল, অর্থাৎ এই আলমারির ভেতর থেকে কিছু একটা অন্তত বাইরে গেলেও যেতে পারে। সেটা কি? সোনার গণেশ? না মজিদ, সেই সোনার মূর্তি কোথায় আছে সেটাই তো জীবনমোহনবাবু জানেন না। তাহলে এটা আলমারিতে আসবে কি করে? তাহলে এবার মানে কি করবেন ভাবছেন? একবার কি বাড়িতে গিয়ে সবকিছু খুঁজে দেখা দরকার নাকি? অবশ্যই, এখন বাড়িতে গিয়ে আপনার দাদার ঘরটা ভালোভাবে দেখতে হবে। তাছাড়া তার স্ত্রীর সাথে কথাবার্তা বলতে হবে। ঠিক কি চুরি যেতে পারে সেটা না হলে খুঁজে বার করা যাবে না। আর একটা কথা বলবো, আচ্ছা, এই জীবনমোহনবাবু যখন আপনার কাছে গিয়েছিলেন তখন তো নিজের সমস্যার কথা সব খুলে বলেছিলেন, কিন্তু কখনো তিনি এমন কোনো কথা বলেছিলেন যেটা আপনার খুব একটা সহজ বলে মনে হয়নি? যদিও আপনি নিজেই বলেছেন আপনার দাদা একটু খামখেয়ালি ধরনের, অনেক কিছুই ভুলে যান মাঝে মাঝে, তবু এমন কিছু একটা যেটা অতি স্বাভাবিক নয়? রাধামোহন বাবু কেমন যেন চিন্তা করতে লাগলেন। আমরা বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছি। রাধামোহন বাবুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। নিখিলেশ তারপর যখন বুঝতে পারলো তিনি কিছুই মনে করতে পারছেন না, তখন আমরা হাঁটতে শুরু করেছি। একটু পরেই পেছন থেকে রাধামোহন বাবু বলে উঠলেন, তেমন তো কিছুই মনে পড়ছে না নিখিলেশ বাবু, তবে তবে একটা কথা মনে পড়ছে। দাদা বেশ কিছু টাকা কারো কাছে দিয়েছিল। তিনি কাকে দিয়েছিল সে কথাটা আমায় ঠিকঠাক ভাবে বলেনি, তবে এটা ছাড়া তো আর অন্য কোনো কিছুই আমার মনে পড়ছে না।
আমাদের কথাবার্তা ওই পর্যন্তই হলো। ততক্ষণে আমরা জীবনমোহন বাবুর বাড়িতে চলে এসেছি। জীবনমোহন বাবুর বাড়িতে তার স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে, সে কথা আমরা আগেই জানতাম। এখন তার বাড়িতে ঢুকতেই বাড়িটা ভালো করে দেখার সুযোগ পেলাম। এর আগে এখানে এসেছি, তবে তখনই সাথে সাথে থানায় চলে যেতে হয়েছে, তাই আর দেখা করার সুযোগ হয়নি। বাড়িটা বেশ বড়, সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা। বাড়িটা দোতলা, সেই পুরনো আমলের যেমন দোতলা বাড়ির ধরন দেখা যায়, ঠিক সেই ধরনের আমলেই এই বাড়িটা তৈরি করা হয়েছে। এর বয়স যে 100 বছরের কম হবে না তা বোঝা যায়, কিন্তু 100 বছর আগে এখানে এমন বাড়ি তৈরি করেছিল কারা, সেটাই মনের মধ্যে রয়ে গেল। এদিকে আমরা যখন বাড়ির মধ্যে ঢুকেছি, তখন ঘরের ভেতর থেকে কয়েকজন মহিলার কথাবার্তা শোনা যেতে লাগলো। আসলে আশেপাশের যারা রয়েছেন প্রতিবেশী, তারা বোধহয় জীবনমোহন বাবুর স্ত্রীর সাথে কথাবার্তা বলছিলেন। আমাদের আসতে দেখেই জীবনমোহন বাবুর স্ত্রী কাবেরী তাদের বাড়ি চলে যেতে বললেন। আসলে আমরা এসেছি এখন, নিশ্চয়ই কিছু একটা কথাবার্তা হবে, সেটা জেনে বুঝতে পেরেছিলেন, তাই আশেপাশের প্রতিবেশীরা নিজেদের মতো চলে গেল এবং 2-1 জন যাওয়ার আগে রাধামোহন বাবুর কাছে তার দাদার জন্য দুঃখ করে গেল। ঘরে বসে কাবেরী দেবীর সাথে নিখিলেশের কথাবার্তা চলল। নিখিলেশ বলল, আচ্ছা কাবেরী দেবী, আমায় আপনি একটা কথা বলুন তো, আপনার স্বামীর কোনো শত্রু ছিল? আমারই ভুল। উনি আমায় আগেই বলেছিলেন ওনার ঘরে কেউ একটা রাতের বেলা ঢুকে পড়েছে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকবে কি করে বলুন? তাই আর আমি ব্যাপারটায় তেমন গুরুত্ব দিইনি। আর এখন তো সেটাই হলো, তাই না? আপনার এমন ভাবার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি নয়, যে কেউ এ কথা শুনলে আপনার মতোই অবিশ্বাস করত। কিন্তু আমাদের তো খুঁজে বার করতে হবে যে আসলে এটা কি করে হলো। আর সকালে উঠে আপনি ঠিক কি দেখেছেন একবার বলুন তো। কাবেরী দেবী আমাদের সামনে বসে সমস্ত কিছু বলতে শুরু করলেন। আমি, রাধামোহন বাবু আর নিখিলেশ চুপ করে বসে আছি কাবেরী দেবীর সামনে চেয়ারে। কাবেরী দেবীর চোখে এখনো মাঝে মাঝেই জল চলে আসছে, আর গালের কাছে জলের শুকিয়ে যাওয়া দাগ। জীবনমোহন বাবুর মেয়েকে দেখা গেল না, তাকে বোধহয় পাশের কারোর বাড়িতে রেখে আসা হয়েছে। যাই হোক, নিখিলেশ বলল, সকাল থেকে যা যা হয়েছে সবকিছু আমায় বলবেন, কোনো কিছু লুকিয়ে রাখবেন না। না না নিখিলেশ বাবু, আপনার কথা আমি শুনেছি। এমনকি উনি বাড়িতে ফিরে এসেও আপনার কথা বলেছেন। বিপদে পড়ে উনি আপনার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। এখন আপনারা আসার আগেই এত বড় একটা বিপদ ঘটে গেল। এবার কি হবে বলুন তো? কিছুই হবে না। আমাদের জীবনমোহন বাবুর খুনিকে খুঁজে বের করতে হবে। আমি যদি তার কথা একটু গুরুত্ব বেশি দিয়ে আগেই এখানে চলে আসতাম, তাহলে হয়তো এমন একটা ব্যাপার ঘটতো না। সকালে আপনি কি দেখলেন সেটা আমায় বলুন। নিখিলেশ বাবু, উনি ওই উত্তর দিকের ঘরটায় ঘুমোতেন। তিনি রাতে কাজকর্ম করতেন বলে তার ঘুমাতে দেরি হতো, তাই আমি আর আমার মেয়ে এপাশের ঘরে ঘুমোতাম। দোতলার ঘরগুলো জিনিসপত্র রাখা রয়েছে, তাছাড়া ওই ঘরগুলো খুব একটা ব্যবহার করা হয় না। আমরা একতলাতেই থাকি, পুরনো দিনের বাড়িতে। বুঝতেই পারছেন, বাড়ির সিঁড়িগুলো বেশ পুরনো হয়ে এসেছে, তাই ওঠানামা করাটা আমাদের ঠিক ভালো লাগে না। এই কারণেই আমরা নিচেই থাকতাম। কখনো কখনো উনি কাজের প্রয়োজনে ওপরে যেতেন, আমিও যেতাম, কিন্তু সেটা খুবই কম। সত্যি বলতে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই বেশি ওঠানামা সিঁড়ি ভাঙা আমার বারণ। সে যাই হোক, সেদিন অর্থাৎ 2 দিন আগে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে উনি ঘুমোতে যান। সেদিন বিকেলেই উনি কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছিলেন। উনি খুব খুশি ছিলেন, কারণ উনি সমস্ত কিছুই আপনাকে বলে এসেছিলেন এবং এটাও ভেবেছিলেন আপনি তাকে সাহায্য করবেন, তার সমস্যার সমাধান করে দেবেন। পরদিন তার একটা কাজ ছিল। আসলে আপনি হয়তো জানেন নিখিলেশ বাবু, চাষের ফসল নিয়েই তার ব্যবসাপত্র। সেই ফসল শহরে যাওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ঘুমোতে চলে গিয়েছিলেন। পরের দিন সকালে যখন আমি উঠি, ততক্ষণে উনি উঠে পড়েন। সকাল সকাল তিনি বেরিয়েও পড়েন, কিন্তু সেদিন আমি ঘুম ভাঙার পরেও দেখতে পাই উনি ওঠেননি। কিছু একটা মনে হতেই আমি তাড়াতাড়ি তার দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে থাকি।
কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বাইরে আসে না। তখন বাধ্য হয়ে আশেপাশে সবাইকে ডেকে আনতে হয়। আশেপাশে সবাই এসে যখন দরজা ভাঙে, তখন দেখতে পাই মেঝের ওপর উনি পড়ে রয়েছেন। মাথার পাশ থেকে রক্ত বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। সে দৃশ্য ভোলার নয় নিখিলেশ বাবু, সে দৃশ্য ভোলার নয়। কথাটা বলতে বলতে কাবেরী দেবীর দুটো চোখ আবার জলে ভরে উঠল। শেষের দিকে তার গলা রুদ্ধ হয়ে আসছিল। রাধামোহন বাবু চুপ করে শুনছিলেন, এবার বলে উঠলেন, কিন্তু বৌদি, তোমরা তো দরজা ভেঙে ভেতরে ঢুকেছিলে, তাহলে ঘরের মধ্যে দাদা ওভাবে মারা গেল কি করে? পুলিশ বলছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার জন্য এমনটা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কিছু পাওয়া যায়নি যেটা দিয়ে আঘাত করা হতে পারে। আচ্ছা কাবেরী দেবী, একটা কথা বলুন তো, আলমারিটা খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই আলমারি থেকে কি কিছু চুরি হয়েছে বলে আপনার মনে হয়? টাকা পয়সা কিছু চুরি গেছে বলে তো মনে হয় না, কারণ ওই ঘরে টাকা পয়সা খুব বেশি থাকতো না, থাকতো দোতলার ঘরের সিন্ধুকে। তাই টাকা পয়সা চুরি যাওয়ার কথা তো নয়, তবে ব্যবসার কিছু কাগজপত্র থাকতো। আর কিছু ছিল মানে মনে করে বলুন, কি কি থাকতো আলমারিতে? ব্যবসার কাগজপত্র ছাড়া জামা কাপড় এগুলোই থাকতো। চুরি যাওয়ার মতন তেমন কিছু সেখানে ছিল না নিখিলেশ বাবু। এবার একটা কথা বলি, আপনাকে যখন আপনার স্বামী তার ঘরে রাতের বেলায় কারোর আসার কথা বললেন, তখন আপনি সেটা গুরুত্ব দেননি কেন? কেন মনে হলো তিনি ব্যাপারটা ভুল করছেন? কথাটা বলেই নিখিলেশ কেমন যেন সন্দেহের চোখে তাকালো কাবেরী দেবীর দিকে। এমন একটা প্রশ্নে তিনি নিজেও সামান্য চমকে গিয়েছিলেন। রাধামোহন বাবুর একবার নিখিলেশ, একবার কাবেরী দেবীর দিকে তাকাচ্ছেন। কাবেরী দেবী নিখিলেশের কথায় কেমন যেন একটু চমকে উঠলেন। তারপর বললেন, সে কি, আমি তার কথায় গুরুত্ব দিইনি এ কথা আপনাকে কে বলল? আমি তো নিজেই তাকে আপনার কাছে যেতে বললাম। উনি বলেছিলেন কলকাতায় তার ভাই রাধামোহনের কাছে গেলে সেখান থেকে আপনার সাথে দেখা করতে পারবে। এই কথা তো তাকে আমিই বলেছিলাম, অথচ আপনি বলছেন আমি তার কথায় গুরুত্ব দিইনি। এবার কাবেরী দেবীর কথায় আমি অবাক হলাম। রাধামোহন বাবু বললেন, কিন্তু বৌঠান, দাদা যে আমায় বলেছিল তুমি নাকি তার কোনো কথাই বিশ্বাস করনি, আর তাই সে আমার কাছে এসেছিল। তুমি বিশ্বাস করো ভাই, আমি ওনার সমস্ত কথাই বিশ্বাস করেছিলাম। আমি সেই জন্যেই তো ওনাকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমার মেয়ে তো রয়েছে, আমার মেয়েকে নিয়ে আসি, তাহলে তার মুখেই তো আপনি শুনতে পারবেন সবকিছু। রাতের বেলা উনি যখনই মনে করতেন ঘরে কেউ ঢুকেছে, তখনই চেঁচামেচি করতেন। তখনই আমি তার ঘরে আলো নিয়ে ঢুকতাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাইনি। কাবেরী দেবীর কথাবার্তা শুনে কেসটা কেমন যেন জটিল হয়ে যাচ্ছিল। আমরা খুঁজতে এসেছিলাম জীবনমোহন বাবুর খুনের কারণ আর কে তাকে খুন করলো সেটা, কিন্তু এখানে এসে তো দেখা যাচ্ছে জীবনমোহন বাবু আমাদের যা যা বলে এসেছেন তার সবকিছু সঠিক নয়। আবার এমনটাও হতে পারে যে কাবেরী দেবী আমাদের মিথ্যা কথা বলছে। কিন্তু তিনি মিথ্যা কথা বলতে যাবেন কেন? নিখিলেশ বোধহয় আমার মতোই কিছু বুঝতে পারছিল না, তাই বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এদিকে কাবেরী দেবী নিজের মতো বলে চলেছেন, দেখুন নিখিলেশ বাবু, এখন তো আমার সন্দেহ হচ্ছে উনি আপনাকে কি বলে এসেছেন। আপনাকে উনি ঠিক কি বলেছেন বলুন তো? আপনার বাড়িতে, অর্থাৎ উনি যে ঘরে থাকতেন সেই ঘরে রাতের বেলা কেউ একটা বাইরে থেকে এসে ঢুকছে, অথচ তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তার মনে হয়েছিল কেউ তাকে ভয় দেখাতে চাইছে, কেউ তাকে চিনতে পারেননি, এমনকি তার কোনো শত্রুর কথা তিনি বলতে পারেননি। আর তার সাথে তিনি একটা সোনার গণেশ মূর্তির কথা বলেছেন। কাবেরী দেবী কিন্তু এই কথায় আবার একটু অবাক হলেন। বললেন, সোনার গণেশ মূর্তি? কোন গণেশ মূর্তি? যেটা ঘরে সিন্ধুকে রয়েছে সেই মূর্তিটা? নিখিলেশ এবার চমকে উঠে বলল, সেই মূর্তি আপনার বাড়িতেই আছে, কিন্তু জীবনমোহন বাবু যে বলেছিলেন সেই মূর্তিটা এখনো খুঁজে পাওয়া যায়নি। আর রাধামোহন বাবু, আপনিও সেই কথাই বলছিলেন। কিন্তু আমাকেও তো দাদা বলেছিল ওই সোনার গণেশ মূর্তিটা খুঁজে পাওয়া যায়নি। ব্যাপারটা নিয়ে আমিও তেমন একটা ভাবিনি, কিন্তু তুমি বলছো যে মূর্তিটা দোতলার ঘরেই রয়েছে। কাবেরী দেবীও কেমন যেন অবাক হয়ে গেলেন। আমাদের সবার অবাক হওয়ার পালা চলছিল। আমি প্রথম বলে উঠলাম, আচ্ছা নিখিলেশ, জীবনমোহন বাবু মিথ্যে কথা তো বলেননি,
আর তুমি বলছো আর সবাই জানে তার একটা রোগ রয়েছে। তিনি অনেক কিছুই ভুলে যান, কিন্তু এই সোনার মূর্তির ব্যাপারটা তিনি ভুলে গেলেন কি করে? তাহলে কি এটা অন্য কোনো মূর্তি? আপনারা কোন মূর্তির কথা বলছেন আমি জানি না, আর এই বাড়ির সম্পত্তি ছিল একটা সোনার গণেশ। তবে সেটার কথা যদি বলেন তাহলে সেই মূর্তি কিন্তু এ মূর্তি নয়। সেটা কোথায় আছে কেউ জানে না। এই মূর্তিটা মাত্র কয়েক মাস আগে উনি তৈরি করিয়েছেন। কাবেরী দেবীর এই কথায় আমাদের সবার চিন্তা যেন কমে গেল। তার মানে ওই মূর্তির কথা তিনি বলছেন না। আমরা ততক্ষণে উঠে পড়েছি। নিখিলেশ বলল, চলুন একবার আপনার স্বামীর ঘরটা দেখে আসি। সেই ঘরে কোথা থেকে কেউ ঢুকে তাকে খুন করে রেখে গেল সেই জিনিসটা দেখা দরকার, আর ঘরের আলমারিটাও দেখতে হবে। আমরা উঠে পড়লাম। জীবনমোহন বাবু যেই ঘরে থাকতেন সেই ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ রয়েছে। যদিও আসলেই দরজাটাকে কোনো রকমে তুলে দাঁড় করিয়ে আলগা করে লাগানো হয়েছে, কারণ দরজার কলকবজা অবশ্যই ভাঙা, সেটা এখনো ঠিক করানো হয়নি। আমি ঘরের বাইরেই দাঁড়ালাম। নিখিলেশ, রাধামোহন বাবু সবাই এক এক করে ভেতরে ঢুকতেই নিখিলেশ বলল, আচ্ছা অমরজি, তুমি একটু বাইরে থেকে দরজাটা ভালো করে দেখো তো, দরজায় কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাও নাকি? নিখিলেশ যে আসলে কি বলল আমি বুঝতে পারলাম না। তবু আবার দরজাটা তুলে দাঁড় করাতেই আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। না, সাধারণ দরজা, তবে পুরনো আমলের। ভেতর থেকে বন্ধ থাকলে বাইরে থেকে তা খোলার কোনো উপায় নেই, তেমনি বাইরে থেকে বন্ধ করে দিলে ভেতর থেকেও কেউ খুলতে পারবে না। আমি একটু গলা তুলে বললাম, না নিখিলেশ, দরজা তো ঠিকই আছে, দরজার মধ্যে কোনো কারচুপি নেই, আর তাছাড়া এখন তো দরজাটা ভাঙা রয়েছে। ঘরের ভেতরে গিয়ে ঢুকতেই কাবেরী দেবী মেঝেতে একটা নির্দিষ্ট দিকে নির্দেশ করে বলল, নিখিলেশ বাবু, এইখানেই ওনার মৃতদেহটা পড়েছিল, মাথাটা নিচের দিকে করে। মাথাটা নিচের দিকে করা বলতে আপনি কি বলতে চাইছেন? তিনি মেঝেতে উল্টো হয়ে পড়েছিলেন? নিখিলেশ বাবু, উনি উল্টো হয়েই পড়েছিলেন। মাথার পেছনের দিকটা যেখানে আঘাত লেগেছিল সেটা নিচের দিকে ছিল। নিখিলেশ কেমন যেন অবাক হলো এই কথায়। বিছানার একপাশে বসে মুখের সামনে দুটো হাত চেপে ধরল। তারপর রাধামোহন বাবুর দিকে তাকিয়ে বলল, রাধামোহন বাবু, এখানে থাকার তো তেমন কোনো ব্যবস্থা হবে না, অথচ আমাদের কেসে সলভ করে যেতেই হবে। প্রতিদিন তো আর এখানে আসা সম্ভব নয়। একটা কাজ করুন, এখানে থেকে যান, আমরা ফিরে যাই। এই সময় আপনার এখানে থাকা দরকার। আপনি থাকলে বুঝতেই পারছেন, কাবেরী দেবীকে একা একা ছেড়ে যাওয়া যাবে না। এক কথায় কাবেরী দেবী কিছুই বললেন না। রাধামোহন বাবু আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে কাবেরী দেবীর দিকে তাকানো। বোধহয় কাবেরী দেবীও মনে মনে এটাই চাইছিলেন, তবে মুখ ফুটে বলতে পারছিলেন না। এ সময় একজন পুরুষ মানুষের বাড়িতে থাকা দরকার। তাছাড়া কাবেরী দেবীর বাপের বাড়ির লোকজনের তো আসা দরকার ছিল, কিন্তু তারা এলো না কেন সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু নিখিলেশ বাবু, মানে আমি একা এখানে? কোনো অসুবিধা হবে না রাধামোহন বাবু, আর আমার মনে হয় কাবেরী দেবীর বাপের বাড়ির দিক থেকে কেউ নেই। তার যে কোনো একটা কারণ হতে পারে। আমার মা ছোটবেলাতেই মারা গেছেন। বাবার কাছে মানুষ, তা বাবাও বছর কয়েক আগে মারা যান। আমার বাপের বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই তাদের আর জানানো হয়নি। রাধামোহন বাবু কিন্তু শেষ পর্যন্ত সেখানেই থেকে গেলেন। নিখিলেশ ভালো করে ঘরের চারপাশটা দেখল, তারপর বাড়ির পেছনের দিকে অল্প বাগান মতো জায়গাটায় ঘুরে ঘুরে কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগলো। তারপর যখন প্রায় অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা সেখান থেকে চলে এলাম। প্রথমে গেলাম থানায়, তারপর সেখান থেকে ফিরে গেলাম বাড়িতে। এখানে কিন্তু একটা ব্যাপারে আমি অবাক হয়েছিলাম। তার কারণ নিখিলেশ যখন প্রথম সোনারপুর যাওয়ার কথা বলে, তখন তার সাথে এভাবেই কথা হয়েছিল যে সেখানে গিয়ে আমাদের কয়েকটা দিন থাকতে হবে। কিন্তু এখানে এসে হঠাৎ করেই নিখিলেশের মত বদল করে ফেললো কেন তা আমি জানি না। তাই অনেক রাত্রে যখন আমরা বাড়ি ফিরে আসি, তখন বৌঠান প্রথমে বেশ রাগারাগি করে, তারপর আমাদের খেতে দিয়ে খাবার টেবিলে বসে বলে, ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমরা প্রথমে তো সেখানে কয়েকদিন থাকবে বলে গেছিলে, আর যাওয়ার সময় ব্যাগপত্র নিয়ে গেলে না, তাড়াতাড়ি চলে এলে কেন? এই ব্যাপারে এখন তো তোমায় কিছুই খুলে বলতে পারবো না কৃষ্ণা। আসলে আমি নিজেও বুঝে উঠতে পারছি না ঠিক। আমার একটু সময় দাও, আমি তোমার সবকিছু খুলে বলবো। বৌঠান আমার মুখের দিকে তাকাতে আমিও বলে উঠলাম, সত্যি বৌঠান,
এই কেসে এমনভাবে সবকিছু জড়িয়ে রয়েছে বোঝা যাচ্ছে না ভদ্রলোক আমাদের সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলেছেন। এই 2 দিন আগে যে লোকটা বাড়িতে এলেন তার কথাই বলছো তো? তার একটা সোনার গণেশ মূর্তি ছিল না? নিখিলেশ কোনো কিছু না বলে চুপ করে খেয়ে যাচ্ছিল। আমি বৌঠানকে অল্প কথায় সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিতে বৌঠান নিজেও চুপ করলো। তারপর খেতে খেতে একসময় হঠাৎ করে বলে উঠল, কেউ যে মিথ্যে কথা বলছে সেটা বোঝাই যাচ্ছে। জীবনমোহন বাবু যদি মিথ্যে কথা বলেন তাহলে তার একটা কারণ রয়েছে, তার একটা রোগ রয়েছে তোমরা বলছো, কিন্তু অন্য কেউ তো আর মিথ্যে কথা বলবে না। আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। তাছাড়া তুমি তো বললে খুনের পেছনে একটা মোটিভ থাকে। হঠাৎ করে তার ঘরে ঢুকে তাকে কেউ খুন করতে গেল কেন? আমি তো মনে করছিলাম সোনার মূর্তিটার জন্যই নাকি এটা হয়েছে, কিন্তু সেটা তো নাকি উপরের দোতলার ঘরে সিন্ধুকের মধ্যেই রয়েছে। একটু সময় লাগবে অমরজিৎ, আশা করছি সবকিছু ঠিক আমাদের সামনে আসবে। আসলে এই জীবনমোহন বাবু যদি সমস্ত কথা ভালোভাবে বলতো তাহলে আর সমস্যা হতো না। কিন্তু সে যাই হোক, তুমি একটু আমার ঘরে এসো তো। খাওয়া দাওয়ার পর আমি আর নিখিলেশ তার ঘরে গিয়ে বসতেই নিখিলেশ বলে উঠল, জীবনমোহন বাবুকে কেউ খুন করলে তার কাছ থেকে কি কি পাবে? টাকা পয়সা, সেই সোনার মূর্তির খোঁজ, তাছাড়া আর কিছু পাওয়া যেতে পারে তার কাছ থেকে? এগুলো ছাড়া তো আর কিছু মাথায় আসছে না। তবে তার ঘরের আলমারিতে কি এমন কিছু ছিল যেটা চুরি করা যেতে পারে? থাকতে পারে অমরজিৎ, তুমি ভুলে যাচ্ছ জীবনমোহন বাবু মাঝে মাঝে ভুলে যান, তাই তিনি আলমারিতে দামি কিছু রাখলেও সেটা তার মনে নাও থাকতে পারে। যদি তার স্ত্রী কাবেরী দেবী সেটা না দেখেন তাহলে তো হয়েই গেল। কি বলতে চাইছো তুমি বলো তো? মনে আছে জীবনমোহন বাবু বলেছিলেন আমার কাছ থেকে ফিরে সেই দিনই তাকে বাড়িতে ফিরতে হবে, পরদিন সকালে তার কাজ রয়েছে। আর রাধামোহন বাবু বলেছিলেন জীবনমোহন বাবুর কাউকে বেশ খানিকটা টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ তিনি টাকাটা তুলে রেখেছিলেন, কোথাও একটা তুলে রেখেছিলেন, আর সেটা তার ঘরের আলমারিও হতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো ওই আলমারির টাকার জন্য জীবনমোহন বাবুকে খুন করা হয়েছে? কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো খুনটা করলো কে? এবার আমি তোমায় যেটা বলতে চাইছি বা বলতে চলেছি তার সমস্ত কিছুই কিন্তু আমার অনুমান অমরজিৎ। আর মনে হয় জীবনমোহন বাবুকে কেউ খুন করেননি, তিনি নিজেই নিজেকে খুন করেছেন। ওই ঘরের আলমারিটা তুমি নিশ্চয়ই দেখেছিলে, আলমারিটা কিন্তু ভাঙা ছিল না, শুধু তার ছিটকিনিটা কোনোভাবে ভাঙতে হয়েছিল। আলমারিটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে সেটা বেশ পুরনো হয়ে গেছে। এমন পুরনো আলমারির ছিটকিনি মাঝে মাঝে আটকে যায়, তখন সেই ছিটকিনি ভেঙে আলমারির খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে নিয়েছি, কিছু একটা বলতে যাব, ঠিক সেই সময় ঘরের টেলিফোনটা আরো একবার বেজে উঠল। নিখিলেশ উঠে গিয়ে টেলিফোন তুলতেই অপর প্রান্ত থেকে বোধহয় কেউ কিছু বলতে লাগলেন। নিখিলেশ খুব মন দিয়ে শুনল, তারপরে বলল, আচ্ছা আচ্ছা, আমি ওটা আন্দাজ করছিলাম ইন্সপেক্টর বাবু। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন ওই বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করছে নাকি। বিশেষত বাড়ির পিছনের দিকে যে জায়গাটা রয়েছে সেদিকটা একটু বেশি করে নজর রাখার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে সেখান থেকে কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করবে, আজ না হলে কাল বা 2 দিন পরে হলেও করবে। নিখিলেশ আরও কিছুক্ষণ কথা বলে যখন টেলিফোন রেখে আমার সামনে এসে বসলো, আমি তখন অবাক হয়ে বললাম, এ নিখিলেশ, তুমি কি করছো বলো তো? ওই ইন্সপেক্টরের সাথে তোমার কথা হচ্ছিল, মানে যিনি জীবনমোহন বাবুর খুনের কেসটা দেখছেন? নিখিলেশ হেসে উঠে বলল, অমরজিৎ, তুমি এখন ওটাকে খুন বলছো, ওটা খুন নয়, ওটা এক ধরনের আত্মহত্যা। আত্মহত্যা বলা চলে না, আসলে জীবনমোহন বাবু নিজেই বুঝতে পারেননি হয়তো তিনি মারা যাবেন। জীবনমোহন বাবুর বাড়ির খাটের কাজটা দেখেছো? খাটের পায়াগুলো দেখেছিলে কেমন শক্ত? ওই পায়াতে যদি কারোর মাথার পেছনের দিকে আঘাত লাগে তাহলে কি হতে পারে? তার মানে তুমি বলতে চাইছো, কিন্তু এমনটা কি হতে পারে? তাহলে এই ঘরের মধ্যে যে আসতো তার ব্যাপারটা? বাড়িটা বেশ পুরনো, এইরকম বাড়িতে গুপ্তপথ থাকার সম্ভাবনাটা কম নয়। কিন্তু সমস্যা হলো জীবনমোহন বাবু কি সে কথাটা জানতেন না?
নাকি তিনি ব্যাপারটা মনে রাখতে পারেননি? তাহলে তো গোটা ব্যাপারটা একদিক থেকে সহজ হয়ে গেল, কিন্তু ওই গুপ্ত দরজাটা খুঁজে বার করাটাই তো সমস্যা। তাছাড়া সব কিছুই যদি তোমার অনুমান মতো হয় তাহলে তো কেসটা একরকম সমাধান হয়েই গেল। কিন্তু তাহলে তুমি নজর রাখতে বলছো কেন? বাইরে থেকে কেউ আসবে বলে কি তোমার মনে হয়? কেউ তো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আমার মনে হয় আলমারির মধ্যে যে বাক্সে টাকা ছিল সেই বাক্সটা ওই ঘরের মধ্যে অন্য কোথাও রয়েছে, আর সেটাই অপরাধী জানে। কিন্তু এতদিন ধরে এমন একটা কাজ করে অপরাধীর লাভ কি হবে? নিখিলেশ একটু উত্তেজিত হয়ে বলল, সেটাই তো বুঝতে পারছি না অমরজিৎ। এখন যাও, বিশ্রাম নাও, যদি সম্ভব হয় তাহলে কাল সকালে আমরা একবার সোনারপুর যাব, আর না হলে ইন্সপেক্টর বাবুর সাথে একবার কথা বলতে যাব, বুঝলে? আমি সমস্ত কিছুই বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম যে নিখিলেশ মন দিয়ে কিছু একটা ভেবে চলেছে, আর তার ভাবনা যদি ঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি কেসটা আমরা সমাধান করে ফেলতে পারবো। নিখিলেশ যে কিছু একটা আন্দাজ করেছে সেটা আমি বুঝতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম সে কাউকে সন্দেহ করেছে, কিন্তু ও বাড়িতে সন্দেহ করার মতো রয়েছে একমাত্র কাবেরী দেবী। কিন্তু তিনি এমন কাজ করতে যাবেন কেন? তাছাড়া জীবনমোহন বাবুর ভাই রাধামোহন বাবুর কথা যদি বলি, তিনি তো আমাদের সাথে এখানেই ছিলেন। তাছাড়া আগের দিন সকালবেলায় আমাদের সাথে তার কথা হয়েছে। কি যে হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি নিখিলেশ তৈরি হয়ে গিয়েছে। আমি তার ঘরে ঢুকে তাকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার, তুমি এই সময় আবার কোথায় চললে? কাল ইন্সপেক্টরের সাথে কথা হয়েছিল, আর সকালে তিনি নিজেই টেলিফোন করেছিলেন। আমার সোনারপুরে গিয়ে থাকতে হবে 2 দিন, তবে তোমার বোধ হয় যাওয়া হবে না। তোমার নতুন বইয়ের ব্যাপারে কি একটা কাজ আছে বলছিলে না? আমি ভুলে গিয়েছিলাম নিখিলেশের কথায় আমার আবার নতুন করে মনে পড়ল। সত্যিই তো, আজ সকালে আমার একবার বই পাবলিশারের অফিসে যেতে হবে। তাই বলে উঠলাম, কিন্তু তোমাকে কি কারণে যেতে হবে সেটা তো বলো। তুমি তো বললে সমস্ত কিছুই তুমি বুঝতে পেরেছো, তাহলে আবার? নিখিলেশ আমার কথায় হেসে উঠল, তারপর বলল, শুধু বুঝতে পারলেই তো হবে না অমরজিৎ, আমার যে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, আর সেই সোনার মূর্তির ব্যাপারটাও তো রয়েছে। আমার সত্যি নিখিলেশের সাথে যাওয়া হলো না, কারণ আমার অফিসে একবার যেতে হবে। নতুন বই আসতে চলেছে, তাই নিয়ে বেশ কিছু কাজকর্ম রয়েছে। নিখিলেশ একাই গেল, আর যেতে যেতেই আমায় বলে গেল বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন টেলিফোনের সামনেই থাকি, কারণ দরকারি টেলিফোন আসতে পারে। ভাড়ার গাড়িতে উঠতে উঠতে বলল, কেমন যেন মনে হচ্ছে অমরজিৎ, কেসটা এমনভাবে শেষ হবে যেটা আমরা ধারণাই করতে পারিনি কখনো। আমার মন বলছে অমরজিৎ, এই কেসটা তো সহজে আমাদের নিস্তার দেবে না। শুধু জীবনমোহন বাবুই নয়, তার স্ত্রীর বোধহয় বিপদ রয়েছে। তাই আমি তাড়াতাড়ি সেখানে যেতে চাই। নিখিলেশের সাথে আর কোনো কথা হলো না, সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম তার টেলিফোন আসার কিংবা ফিরে আসার জন্য। মাঝখানে 2 দিন কেটে গেল। নিখিলেশ এর মধ্যে 2বার টেলিফোন করলেও কাজের কথা কিন্তু তেমন কিছু হয়নি। একবার সে বৌঠানের সাথে কথা বলেছে, একবার আমার সাথে কথাবার্তা বলেছে, তবে আসল ব্যাপার কিছুই এখনো কিন্তু জানা যায়নি। এদিকে আমায় যা কাজকর্ম বাকি ছিল সেগুলো একরকম শেষ হয়ে গিয়েছে। 2 দিন কেটে যাওয়ার পরদিন সকালে মনে মনে ভাবছি এখন কি করা যায়। জীবনমোহন বাবুর বাড়িতে টেলিফোন রয়েছে বটেই, কিন্তু তার টেলিফোন নাম্বার তো আমার কাছে নেই। একটা কাজ করা যেতে পারে, দাসবাবুকে টেলিফোন করে তারপর তার কাছ থেকে সোনারপুর থানার টেলিফোন নাম্বার জোগাড় করা যেতে পারে। কিন্তু শুধু শুধু এটা করলে নিখিলেশ যদি আবার আমার উপর রাগ করে। মনে মনে এমনটাই ভেবে নিয়ে আমি সেদিনটা অপেক্ষা করে গেলাম, আর সেদিন সন্ধ্যাবেলাতেই নিখিলেশ ফিরে এলো। তার মুখ দেখেই আমি বুঝতে পারছিলাম যে কেসের সমাধান বোধহয় হয়ে গিয়েছে। নিখিলেশ যখন কোনো কেস সমাধান করে ফেলে তখন তার মুখে এমন একটা হাসি দেখতে পাওয়া যায়। আমি কিন্তু তাকে সময় দিলাম। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বৌঠানকে ডেকে বলল, হে কৃষ্ণা, 1 কাপ চা দিয়ে যাও তো, বেশ কড়া করে দিও। মাথাটা বড্ড ধরে আছে, 2 দিন রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি, আজ একটু শান্তিতে ঘুমোবো। আমি চা করে দিচ্ছি, কিন্তু কেসটার কি হলো সেটা তো বলবে। কেসের সমাধান কি হয়েছে, আর আসলে ঘটেছিল কি?
যা ঘটেছিল তা একটা খুব শ্রুতিমধুর নয় কৃষ্ণা। আসলে বুঝতে পারিনি যে কেসটা এমন দিকে গড়াবে। একটা কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা হলো জীবনমোহন বাবুকে যেমন কেউ খুন করেননি, তেমন জীবনমোহন বাবুর ঘরেও কেউ আসতো না। এমনকি তার ঘরের আলমারি থেকে কিছু চুরি যায়নি। সব থেকে বড় কথা হলো জীবনমোহন বাবুর বাড়িতে সেই সোনার গণেশ মূর্তি কেউ কোনোদিন দেখেনি, তাই সেই মূর্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। আর সেই মূর্তিটার পরিবর্তে জীবনমোহন বাবু নিজে একটা সোনার গণেশ মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি তার দোতলার ঘরের সিন্ধুকে পাওয়া যায়, আর সেই সিন্ধুক থেকেই পাওয়া যায় বেশ কিছু টাকা পয়সা। সমস্ত কিছুই ওই সিন্ধুকের আলমারিতে রয়েছে, তেমন কিছুই নেই। এইভাবে বললে কিছুই বুঝতে পারবো না নিখিলেশ। তুমি গোটা ব্যাপারটা খুলে বলো তো, আর প্রথম থেকে বলো। তুমি ওখানে যাওয়ার পর আর কি কি হলো? দেখো, এই কেসে প্রথম থেকেই ভেবে বসেছিলাম আমরা যে জীবনমোহন বাবুর কোনো একটা বিপদ হয়েছে, তাকে কেউ ভয় দেখাচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে। তারপরই যখন তার মৃত্যু হয় তখন আমরা ভেবেছিলাম নিশ্চয়ই এসবের পেছনে কেউ রয়েছে। কিন্তু গোটা ব্যাপারটাই আসলে একটু অন্যরকম। আমরা বারবার ভুলে যাচ্ছিলাম জীবনমোহন বাবুর একটা রোগ রয়েছে, আর তাই তিনি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান, অথবা মাঝে মাঝে এমন অনেক কিছু বলে বসেন যেগুলো আসলেই হয়নি। তিনি আমাদের এখানে এসে বলেছিলেন তার কথা তার স্ত্রী বিশ্বাস করছে না, অথচ সে কথা কিন্তু রাধামোহনবাবু বিশ্বাস করেছিলেন। সে কথা আমাদের জীবনমোহনবাবু বলেছেন। আবার আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম তখন তার স্ত্রী জানালেন তিনি তার কথা বিশ্বাস করেছিলেন এবং ঘর খোঁজার চেষ্টাও করেছিলেন, কিন্তু বন্ধ ঘরের মধ্যে কে আসবে? তখন মাত্র একটাই অনুমান আমার কাছে ছিল, তা হলো ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা থাকতে পারে, যেটা ওই বাড়িটা যেহেতু অনেকটা পুরনো, তাই এমন বাড়িতে গুপ্ত দরজা থাকলেও থাকতে পারে, আগে বলেছি। কিন্তু গোটা বাড়িটা খুঁজেও কোনো গুপ্ত দরজা আমি পাইনি। আমি ভেবেছিলাম বাইরে থেকে কেউ জীবনমোহন বাবুর বাড়িতে এসে তাকে ভয় দেখাতো বা খুন করতে চেয়েছিল, কিন্তু যেখানে কোনো দরজাই নেই সেখানে বাইরের লোক আসবে কি করে? কিন্তু তাহলে জীবনমোহন বাবু মারা গেলেন কি করে? আর তার ঘরে তিনি যাকে দেখতে পেতেন? দেখো কৃষ্ণা, জীবনমোহন বাবু মারা গিয়েছিলেন তার ঘরের মধ্যে হঠাৎ করে মেঝেতে পড়ে গিয়ে। এবার কি কারণে তিনি মেঝেতে পড়ে গেছেন সেটা খুঁজতে গিয়ে একটাই অনুমান আমার হচ্ছে, ওই ঘরের আলমারির ছিটকিনি ভাঙা অবস্থায় ছিল। যদি আলমারিটা পুরনো আমলের না হতো তাহলে অমন ছিটকিনি দেখা যেত না। ছিটকিনিটা বোধ হয় কোনো কারণে শক্ত হয়ে গিয়েছিল, তাই খুলছিল না। আর সেই ছিটকিনিটা খুলতে গিয়ে টানাটানি করার সময় জীবনমোহনবাবু কোনোভাবে ঘরের মেঝেতে ছিটকে পড়েন। বোধহয় ছিটকিনি খুলে তার হাতে চলে এসেছিল এবং তখনই তিনি গিয়ে মাটিতে পড়েন এবং আঘাত পান। তার মাথাটা গিয়ে ঠেকেছিল তাদের পুরনো আমলের বিছানার পায়ার কাছে। সেই পায়া তুমি না দেখলেও অমরজিৎ দেখেছে। আগেকার দিনের খাট মাঝে মাঝে লোহা দিয়ে তৈরি করা হতো। ওই খাটের পায়াগুলো লোহার ছিল, আর সেই পায়ার উপর ছিটকে পড়ার জন্য তিনি মাথায় আঘাত পেয়ে মারা যান। এত দ্রুত ব্যাপারটা হয়ে যায় যে তিনি চিৎকার করার সুযোগটা পাননি, তাই তার স্ত্রী রাতের বেলা কিছু জানতে পারেননি। পরে সকালে যখন তাকে ডাকতে যাওয়া হয় তখন সমস্যাটা বোঝা যায়। ঘরের আলমারি খোলা ছিল বলে সবাই সন্দেহ করে চুরি করে খুন করা হয়েছে, কিন্তু আসলে চুরি বা খুন কোনোটাই হয়নি। সেটা তো তুমি আগেই বলেছিলে, সেটা বুঝতে পারছি, কিন্তু জীবনমোহন বাবু তার ঘরের মধ্যে কাউকে যে দেখতে পাচ্ছিলেন সেই ব্যাপারটা? এ ব্যাপারে আমি একজন ডাক্তারের সাথে কথাবার্তা বলেছি। তাদেরকে আমি জীবনমোহন বাবুর সমস্ত কথা খুলে বলেছি। তারা মনে করেছেন জীবনমোহন বাবু এমন কিছু ভুল দেখে থাকতে পারেন রাতের বেলা। তার ঘরের ভেতরটা আমি দেখেছি। সত্যি বলতে একদিন গোটা রাত আমি জীবনমোহন বাবুর ঘরেই কাটিয়েছি। তার ঘরের আয়নাটা তুমি দেখেছিলে? আয়নাটা ঘরের এমন জায়গায় রয়েছে যে জানলা দিয়ে বাইরে চাঁদের আলো ঘরের ভেতরে পড়লেই আয়নাতে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। আমার মনে হয় জীবনমোহন বাবু আয়নাতে নিজের ছায়া দেখে কিংবা অন্ধকারে অন্য কিছু দেখে ভয় পেতেন, আর সেই কারণেই তার এমন মনে হয়েছিল। তার ভুলে যাওয়া এবং তার সাথে এমন একটা ভয় থাকার জন্য ব্যাপারটা তার মনের মধ্যে কাজ করছিল। আসলে তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তুমি ভেবে দেখো, জীবনমোহনবাবু থাকে নিচের ঘরে, আর টাকা পয়সা সমস্ত কিছু উপরের ঘরের সিন্ধুকে। সে ঘর তালাবন্ধ। তিনি বুঝতে পারতেন তার শত্রু রয়েছে এবং তার টাকা পয়সার জন্য তার উপর আক্রমণ করতে পারে, তাই তিনি কাউকে বিশ্বাস করতেন না। এ ব্যাপারে জীবনমোহনবাবুর স্ত্রীর সাথে কথা বলেও আমরা অনেক কিছু জানতে পেরেছি। তার মানে চুরি খুন কোনো অপরাধ হয়নি, শুধু শুধু তোমাদের কেসটা হাতে নিতে হয়েছে, আর জীবনমোহন বাবু মারা গেলেন অকারণে। হ্যাঁ, সেটাই তো। কিন্তু প্রথম থেকে জীবনমোহন বাবুকে কিন্তু তেমন কিছুই মনে হয়নি। সত্যি যে ভদ্রলোকের কোনো একটা বিপদ আছে সেটাই তো আমাদের মনে হয়েছিল। ভাবা যায় এমন কিছু হতে পারে। কিন্তু ইন্সপেক্টর বাবু কি বলছেন?
পুলিশ ইন্সপেক্টর আমার সাথে সহমত হয়েছেন। ওই বিছানার পায়ের কাছে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ পাওয়া গেছে। কোথায় মনে হয়েছিল রক্ত হয়তো মাথায় আঘাত করার জন্য ওখানে গিয়ে পড়েছে, কিন্তু বাকি আরো অনেক কিছু মিলিয়ে আমি যেটা অনুমান করেছিলাম সেটা সত্যি অমরজিৎ। শুধু একটাই চিন্তা রয়ে গেছে, কাবেরী দেবী আর তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। কাবেরী দেবীর বাপের বাড়িতেও তেমন কেউ নেই। রাধামোহন বাবু তো একাই থাকেন। তাহলে রাধামোহন বাবু যদি সেখানে গিয়ে থাকেন, কাজকর্ম সমস্ত কিছু দেখেন, তাহলে আমার মনে হয় সেটা ভালোই হবে। তাছাড়া ওই বাড়ির সমস্ত সম্পত্তি কিংবা বাকি সবকিছু তো কাবেরী দেবীর সাথে সাথে রাধামোহন বাবুরও প্রাপ্য। তাই তিনি সেখানে থাকলেই আমার মনে হয় ভালোই হবে। আমি রাধামোহন বাবুর সাথে বিষয় নিয়ে কথা বলেছি অমরজিৎ, তিনি একটু ভেবে দেখতে চাইছেন। তবে রাধামোহন বাবু মানুষ হিসেবে খুব একটা খারাপ নন, তবে আমার মনে হয় তিনি এই ব্যাপারটায় খুব বেশি দিন আপত্তি করে থাকতে পারবেন না। তাহলে তো সমাধান হয়েই গেল নিখিলেশ। হ্যাঁ, তবে সোনার গণেশ মূর্তিটা পাওয়া গেলে একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। আমিও সেটাই ভাবছিলাম। প্রথমেই যখন শুনেছিলাম একটা সোনার গণেশ মূর্তি রয়েছে, তখন আমিও ভেবেছিলাম সেটা বোধহয় পাওয়া যাবে। পাওয়া যায়নি যখন, কি আর করা যায়। নিখিলেশ চেয়ারে বসে হাত দুটো মুখের সামনে দিয়ে রইল। আমার মনে হলো সে যেন নতুন করে কিছু ভাবছে। তাই আমি বললাম, কি হয়েছে বলো তো নিখিলেশ, তুমি কি আবার কিছু ভাবছো? না, তেমন কিছু নয়। আসলে আমি এটাই ভাবছিলাম যে এই কেসটায় যে কোনো সময় যে কেউ ফেঁসে যেতে পারত। মনে করো সেদিন রাতে যদি জীবনমোহন বাবুর স্ত্রী কোনো কারণে ওই ঘরে ঢুকতো, তাহলে সন্দেহটা ওর ওপরেই চলে আসতো। দরজাটা বন্ধ ছিল বলে সন্দেহটা কিন্তু ওর ওপরে যায়নি। তারপরে রাধামোহন বাবুর কথাই ভাবো, একটা মোটিভ থেকেই যাচ্ছে। সেদিন রাতে যদি তিনি নিজে গিয়ে তার দাদাকে খুন করে থাকেন, আর সেটা যদি কাবেরী দেবীর চোখের আড়ালে হয় কিংবা কাবেরী দেবীর ইচ্ছেতেই হয়, তাহলে তার প্রমাণ কোথায় থাকছে? আমি নিখিলেশের এমন একটা কথায় অবাক হয়ে গেলাম। বউঠানও অবাক হয়েছিল, বলল, এসব তুমি কি বলছো? তার মানে তুমি ওদের দুজনকে এখনো সন্দেহ করে চলেছ? কিন্তু তুমি তো বললে যে খুন হয়নি। খুন হয়নি, কিন্তু জীবনমোহন বাবুর অকারণ ভয়টাকে কেউ যদি বাড়িয়ে দিতে চায়, আর তারপরে আলমারির ছিটকিনিটা যদি কেউ ইচ্ছে করে শক্ত করে লাগিয়ে রাখে, বা বাকিটা যদি একটা সুন্দর পরিকল্পনা মতো হয়, তাহলে অপরাধীকে ধরার মতন কোনো শত্রু নেই। অথচ অপরাধীর মোটিভ সম্পন্ন হয়ে গেল। আমি আর বউঠান একবার দুজন দুজনকে দেখলাম। তারপর আমি বললাম, আচ্ছা, এখানে মোটিভ কি রয়েছে কাবেরী দেবীর কিংবা রাধামোহন বাবুর? দুজনের সম্পত্তি নিয়ে খুব একটা যে উৎসাহী ছিলেন তা কিন্তু মনে হয়নি। তাহলে সম্পত্তি ছাড়া আর কি কারণে খুন হতে পারে? কোনো কথা বলল না, মাথার পিছনে দুটো হাত রেখে চোখ বন্ধ করে হেলান দিয়ে বলল, আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি অমরজিৎ। কোনো প্রমাণ যখন নেই, তাহলে আমি তো আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমি খালি বলতে পারি, আর বলছি, আসলে এমনটাও হতে পারত। হয়েছে সেটা তো বলিনি। নিখিলেশ হেসে উঠল। আমি আর বউঠান অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। নিখিলেশ যেন নিজের মনেই বলে উঠল, অনুমান, শুধু অনুমানে কোনো লাভ নেই। হ্যাঁ, প্রমাণ দরকার। প্রমাণ প্রমাণ না থাকলে মাঝে মাঝে অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে। আমার কেমন যেন মনে হলো সে এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বলতে চাইলেও আমি বুঝতে পারছিলাম না সে আসলে কি বলতে চাইছে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে নিখিলেশ ও অদ্ভুত লোক গল্পের দ্বিতীয় পর্ব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল ইফেক্টসে দেবলীনা, পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।